আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের ক্লাসের যে টপিকটা সেটা হচ্ছে আমরা মাইটোসিসের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। আমরা কিছু অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে কি কি হয়ে থাকে সেটা আমরা পড়ব এবং একই সাথে আমরা মিওসিসের পরিচয় সম্পর্কে আমরা জানবো এবং যেটা হচ্ছে মিওসিসটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, তো আমরা আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটু ভালোভাবে খেয়াল করব। আর তোমরা জানো এই চ্যাপ্টারের ম্যাক্সিমামই হচ্ছে ইনফরমেটিভ বা ইনফরমেশনটা একটু বেশি। তো ইনফরমেশনটাগুলো আমরা এতদিন যেগুলো পড়তেছি এটাও ইনফরমেশন ছিল। আমাদের এই ক্লাসটার যে পরের ক্লাসটা সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। ওই ক্লাসটা তুমি মানে এইচএসসি পরীক্ষার জন্য মানে তোমাদের যেহেতু শর্ট সিলেবাস প্রণয়ন করা হয়েছে, তোমরা ধরে নিতে পারো যে এখান থেকে একটা প্রশ্ন থাকবে আগামী ক্লাসে যেটা পড়াবো। তাই বলি কি আজকের ক্লাসে থাকবে না? হ্যাঁ, আজকের ক্লাস থেকে অনেকগুলো এমসিকিউ থাকবে যেগুলো এইচএসসি পরীক্ষাতেও আসে এবং ঢাকা ইউনিভার্সিটি বলো, মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষা বলো, এখান থেকে অনেকগুলো তোমরা এমসিকিউ পাবা। ওকে, তো ইতিমধ্যে যারা যুক্ত হয়েছে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজকে মাইটোসিসের গুরুত্ব পড়ার আগে আমরা একটা গত ক্লাসের পড়াটা নিয়ে একটু কথা বলি। আমরা পড়ছিলাম যে কোষের যে বিভাজনটা হয় সেটা আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। কারণ আমরা জানি যে এটা যদি একটা কোষ হয়, খেয়াল করো কোষের ভিতর কি আছে, কোষের ভিতর আছে নিউক্লিয়াস। খেয়াল করো, তো এই দেখো এটা একটা কোষ হইলে তার ভিতরে নিউক্লিয়াস থাকবে। এখন কথা হচ্ছে এই নিউক্লিয়াসটা যখন বিভাজিত হবে সেটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, সাথে যখন সাইটোপ্লাজমটাও বিভাজন হবে সেটাকে বলবো আমরা সাইটোকাইনেসিস। তো শুধু নিউক্লিয়াসের বিভাজনটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস আর সাইটোপ্লাজমের বিভাজনটাকে বলা হয় সাইটোকাইনেসিস। তো কখনো কখনো এমন হতে পারে, কেমন হতে পারে খেয়াল করো, যে সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে না, সাইটোপ্লাজমের বিভাজনটা না হয়েই বারবার নিউক্লিয়াসটা একবার দুইবার তিনবার এভাবে বারবার নিউক্লিয়াসটা বিভাজিত হতে পারে। ভালো করে খেয়াল করো, আমরা কি জানি? আমরা জানি যে নিউক্লিয়াসের বিভাজনের পাশাপাশি সাইটোপ্লাজমটারও বিভাজন হয়। তাহলে প্রথমে ক্যারিওকাইনেসিস হয়, তারপর কি হয়? সাইটোকাইনেসিস হয়। তো কখনো কখনো এমন হতে পারে যে বারবার নিউক্লিয়াসটারই বিভাজন হচ্ছে, সাইটোপ্লাজমের কোনো বিভাজন হচ্ছে না, সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে না। এটার মানে কি? যে বারবার শুধু ক্যারিওকাইনেসিস হচ্ছে, কোনো সাইটোকাইনেসিস হচ্ছে না। তো ক্যারিওকাইনেসিস না হয়ে যদি বারবার সাইটোকাইনেসিস যদি চলতে থাকে তখন এটাকে আমরা বলি মুক্ত নিউক্লিয়ার বিভাজন। মানে শুধুমাত্র নিউক্লিয়াসটা বিভাজিত হচ্ছে, তো তখন এই ঘটনাটাকে বলি আমরা মুক্ত নিউক্লিয়ার বিভাজন। তো আমরা এই ঘটনাকে কি বলতে পারি? আমরা এই ঘটনাকে বলতে পারি যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। মুক্ত নিউক্লিয়ার বিভাজন। জিনিসটা আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি তোমাদেরকে। মুক্ত নিউক্লিয়ার বিভাজন, একটু দেখো, মুক্ত নিউক্লিয়ার বিভাজনটা মানে কি? শুধুমাত্র নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হবে। তো নিউক্লিয়াসটা বিভাজিত হবে মানে কি? বারবার ক্যারিওকাইনেসিস চলতে থাকবে। তা সাইটোপ্লাজমটা ওই রকম সাইটোপ্লাজমটা বিভাজিত হবে না। তো আমরা কথাটাকে এইভাবে বলতে পারি যে সাইটোকাইনেসিস না হয়ে যদি বারবার ক্যারিওকাইনেসিস হতে থাকে তখন ওই ঘটনাটাকে বলবো আমরা মুক্ত নিউক্লিয়ার বিভাজন। নিউক্লিয়ার বিভাজন মানে নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হচ্ছে, মানে কি বারবার শুধু ক্যারিওকাইনেসিস হচ্ছে। তো সিম্পল একটা বিষয়। তো আমরা এটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে নিউক্লিয়াসটা বিভাজিত না হয়ে সরি আমি কি বলতেছি যে না, সাইটোকাইনেসিস না হয়ে সাইটোপ্লাজমটা বিভাজন হবে না, কিন্তু নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হবে। তো আমরা বলতে পারি যে সাইটোকাইনেসিস না হয়ে বারবার ক্যারিওকাইনেসিস চলতে থাকলে বারবার ক্যারিওকাইনেসিস চলতে থাকলে তাকে কি বলে? তাকে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলে। তাকে কি বলে? মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলে। ওকে, প্রচণ্ড গরম, ফ্যানটা অফ রাখতে হচ্ছে, সাউন্ড হবে, তোমাদের বুঝতে সমস্যা হবে। তো মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলে। তবে দেখো এ পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার। তো আমি কি বললাম যে সাইটোকাইনেসিস না হয়ে যদি বারবার ক্যারিওকাইনেসিস হয়, মানে কি সাইটোপ্লাজমের বিভাজন না হয় বারবার নিউক্লিয়াসটা বিভাজন হয়, তাকে আমরা বলবো মুক্ত নিউক্লিয়ার বিভাজন। ঠিক আছে, এখন মুক্ত নিউক্লিয়ার বিভাজনটা কোথায় হয় আমরা যদি উদাহরণটা দেখতে চাই, সিম্পল একটা উদাহরণ,
ম্যাক্সিমাম এই জিনিসটা হয় ম্যাক্সিমাম তুমি যখন শৈবাল এবং ছত্রাক যখন পড়বা তখন বিস্তারিত জানতে পারবা। তো আমি উদাহরণ দিতে পারি যে কোন কোন উদ্ভিদে হইতে পারে, শৈবালের মধ্যে হবে, শৈবালের মধ্যে হবে। তারপর আর কোথায় হবে খেয়াল করো, শৈবালে হয়, বিভিন্ন ছত্রাকে হয়, ঠিক আছে। উদ্ভিদেও হয়ে থাকে, উদ্ভিদে হতে পারে, প্রাণী কোষেও হতে পারে, কিছু কিছু উদ্ভিদ কোষে এবং কি কিছু উদ্ভিদে, কিছু হইতে পারে কি, কিছু হইতে পারে উদ্ভিদে এবং কিছু হইতে পারে কিছু প্রাণীতেও হতে পারে, প্রাণী কোষেও হতে পারে, ঠিক আছে। উদ্ভিদের মধ্যে একটা উদাহরণ তোমাদের দিছে, খুব সুন্দর একটা উদাহরণ দিছে। উদ্ভিদের মধ্যে যে উদাহরণটা দিছে সেটা হচ্ছে ডাবের পানি। তো ডাবের পানিতে কি হয়ে যাবে, এই খেয়াল করো, ডাবের পানিতে মুক্ত নিউক্লিয়ার বিভাজনটা হয়। ডাবের পানিতে যে কোষগুলো আছে সেটা, শুধু আমার একটা ডায়লগ মনে পড়তেছে এখানে, এরকম ডাব নিয়ে একটা ভিডিও দেখছিলাম, রোদ্দুর রায়ের একটা ভিডিও, এরকম তো শুয়োরের মতো গদগদ করে শুধু গিলবি না, ডাবের ভিতর কি আছে সেটা জানতে হবে। তো তোমাদেরকে আমি বলতেছি, এই যে দেখো ডাবের ভিতর যে পানিটা আছে তার মধ্যে কি হবে, মুক্ত নিউক্লিয়ার বিভাজন হবে। শুধু শুয়োরের মতো গদগদ করে ডাব গিললে হবে না, কথা বুঝছো? তো এটা যেন তোমাদের মনে থাকে যে ডাবের পানিতে মুক্ত নিউক্লিয়ার বিভাজন হয়। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে যাই, একটু দিকে খেয়াল করি। এই যে দেখো, এখন কথা হচ্ছে যে উদ্ভিদ কোষে মুক্ত নিউক্লিয়ার বিভাজন হয় সেই উদ্ভিদ কোষটাকে বলা হয় সিনোসাইট। কি বলা হয়? সিনোসাইট। যে উদ্ভিদ কোষে মুক্ত নিউক্লিয়ার বিভাজন হয় তাকে কি বলা হয়? সিনোসাইট বলা হয়। আর এটা কি উদ্ভিদ কোষেও হয়, প্রাণী কোষেও হয়। তাহলে যে উদ্ভিদ কোষে মুক্ত নিউক্লিয়ার বিভাজন হবে তাকে বলা হয় সিনোসাইট, আর যে প্রাণী কোষে নিউক্লিয়ার বিভাজনটা হবে তাকে বলা হয় প্লাজমোডিয়াম। ওই কোষটাকে কি বলা হয়? প্লাজমোডিয়াম। তো আমরা দুইটা লাইন এখানে এমসিকিউর জন্য আমাদের জানা থাকতে হবে। যে উদ্ভিদ কোষে, তাহলে এটা কি শৈবালে হবে, ছত্রাকে হবে, উদ্ভিদে হবে, প্রাণীতে হবে। তো যে উদ্ভিদে হবে সেই উদ্ভিদ কোষটাকে বলা হয় সিনোসাইটিক কোষ। তা আমরা বলতে পারি যে উদ্ভিদ কোষে মুক্ত নিউক্লিয়ার বিভাজন হয়, আমি সংক্ষেপে লিখতেছি মুক্ত নিউক্লিয়ার বিভাজন, সংক্ষেপে লিখতেছি যে উদ্ভিদ কোষে মুক্ত নিউক্লিয়ার বিভাজন হয় তাকে কি বলবো আমরা? তাকে আমরা বলবো সিনোসাইট। তাকে আমরা কেমন সাইট বলবো? কি কোষ বলবো? সিনোসাইট কোষ বলবো, সিনোসাইট কোষ। আর যে উদ্ভিদ কোষে খেয়াল করো, যে প্রাণী কোষে এটা হয়ে থাকে, যে প্রাণী কোষে এটা হবে, তখন সেটাকে আমরা বলে থাকি যে প্রাণী কোষে মুক্ত নিউক্লিয়ার বিভাজন হয়, মুক্ত নিউক্লিয়ার বিভাজন হয়, সেটাকে আমরা বলে থাকি প্লাজমোডিয়াম। সেটাকে আমরা কি বলে থাকি? প্লাজমোডিয়াম। সেটাকে আমরা বলে থাকি প্লাজমোডিয়াম। তাহলে খেয়াল করো, যে উদ্ভিদ কোষে মুক্ত নিউক্লিয়ার বিভাজন হয় তাকে বলা হয় সিনোসাইট। এই কি বলছি? যে উদ্ভিদ কোষে মুক্ত নিউক্লিয়ার বিভাজন হয় তাকে বলা হয় সিনোসাইট, আর যে প্রাণী কোষে মুক্ত নিউক্লিয়ার বিভাজন হয় তাকে বলা হয় প্লাজমোডিয়াম। তো সিম্পল, এখানে মুক্ত নিউক্লিয়ার বিভাজন মানে কি? শুধু নিউক্লিয়াসটার বিভাজন হবে, সাইটোপ্লাজমের বিভাজন হবে না। একটু যদি আমরা বায়োলজিক স্টাইলে বলি তাহলে শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হবে, সাইটোকাইনেসিস হবে না, তখন সেটাকে বলি মুক্ত নিউক্লিয়ার বিভাজন। সিম্পল একটা কথা। এখন এটা উদ্ভিদেও হবে, প্রাণীতেও হবে, শৈবালেও হবে, ছত্রাকেও হবে, এটা তো মুখস্থ করার কিছু নাই। তবে উদ্ভিদের মধ্যে যে উদ্ভিদটাতে হয় একটা উদাহরণ, সেটা আমাদের মনে রাখতে হবে কি? ডাবের পানি। একটা গানও আছে কিন্তু। তো এই ডাবের পানিতে কি হবে? ডাবের পানি একটা গান আছে না, আর ভুলে গেছি আমি। তো এই ডাবের পানিতেও কিন্তু কি হবে? মুক্ত নিউক্লিয়ার বিভাজন হবে। এই জন্য তো ডাবে অনেক পানি। তাহলে দেখো, তারপর আমরা যদি বলি যে উদ্ভিদ কোষে সিম্পল, তাহলে শৈবালে হবে, ছত্রাকে হবে, উদ্ভিদে হবে, প্রাণীতে হবে। এখন যে উদ্ভিদে এটা হবে, যে উদ্ভিদ কোষে এটা হবে তাকে সিনোসাইট বলা হয়, আর যে প্রাণী কোষে এটা হবে সেটাকে আমরা প্লাজমোডিয়াম বলে থাকি। ওকে, আচ্ছা। তো এখন আমরা আচ্ছা এইদিকে খেয়াল করো, এখানে একজন জিজ্ঞেস করতেছে যে কে কেয়ারের কে আসো? ভাই, তোমার নিজের চিন্তা তুমি করো, তুমি কোথায় আসো? তুমি এখন, তোমাদেরকে আমি আবারও বলছি, তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট এখন সম্ভাবনাময়। তোমরা চাইলে অনেক কিছু হয়ে যেতে পারবা। তোমরা এখন চাইলে বইটা পড়তে পারবা, তোমরা চাইলে এখন মেডিকেলে পড়তে পারবা, তোমরা চাইলে এখন তোমাদের থেকেই অনেক স্টুডেন্ট এগুলোতে চান্স পাবে বা পড়বে বা ভর্তি হবে। এখন তোমার নিজের খোঁজটা আগে রাখো, তো তারপরে এগুলো তোমরা দেখবা।
হ্যাঁ, তারপর দুনিয়াটা অনেক ভালো লাগবে, যে অনেক রঙিন লাগবে, তুমি যাই দেখবা তাই রঙিন। তুমি বুয়েটে চান্স পেয়ে গেছো, ধরো তুমি বুয়েটে পড়ো, বা তুমি ধরো ঢাকা মেডিকেলে পড়ো, তুমি দেখবা যে তোমার কাছে পৃথিবীটা পুরাটাই রঙিন লাগবে। আর তুমি ঢাকা মেডিকেল বা কোনো জায়গায় যদি চান্স না পায় দেখো, এই দুনিয়ার মতো বিরক্তিকর জিনিস তোমার লাইফে আর কিছু থাকবে না। তো দুনিয়া কারো কাছে কাছে রঙিন, অনেক সুন্দর, আর কারো কাছে কাছে বিষাক্ত। তো তোমার কাছে হয়তো বা সাময়িকভাবে কেয়ারের খেলাটা হয়তো বা খুব ভালো লাগতেছে, কিন্তু কয়েকদিন পরে আর ভালো লাগবে না। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখো, ফিউচার বিল্ড আপ করো, দেখবো যে আরও অনেক কিছু মজার জিনিস তোমার জন্য অপেক্ষা করতেছে। অনেক সুন্দর সুন্দর ফুল, চারদিক থেকে সুরভি চড়াবে, তুমি শুধু সুরভি নিবা, এটা সময় আছে। তো তোমাকে, আচ্ছা একটা সিরিয়াস কথা বলে ফেলছি। আচ্ছা এদিকে আমরা আসি, মোটিভেশন দিয়ে লাভ নাই। তো এগুলা সাময়িক নাকি প্রশান্তি দেয় একটু পরেই, তোমাদের যেই লাউ সেই কদু। তবে দেখো এদিকে খেয়াল করো, তোমরা সুলাইমান শুকনের ভিডিও দেখবা মাঝে মধ্যে, উনি খুব স্মার্টলি মোটিভেট করে স্টুডেন্টদেরকে, বিভিন্ন মানুষদেরকে। আচ্ছা তাহলে দেখো এখানে খেয়াল করো, আমরা যেটা বলতেছি যে এই যে এখন আমরা চলে আসি, এই জায়গাটা থেকে চলে আসি এখন মাইটোসিসের গুরুত্ব কি। ঠিক আছে, তো মাইটোসিসের গুরুত্বটা হচ্ছে, মাইটোসিসের গুরুত্ব কি, এটা একদম সিম্পল একটা বিষয়, একটু ভালো করে বুঝো, একটু ফিল নিয়ে বোঝার চেষ্টা করো। কারণটা হচ্ছে মাইটোসিস এমন একটা প্রক্রিয়া, মানে মাইটোসিস প্রক্রিয়াটার মধ্যে যে এই যে পয়েন্টগুলো আমি এগুলো আগে থেকে লিখে রাখছি, কারণটা লিখতে গেলে আবার অনেকটা সময় যাবে, রোজার দিন কম সময় শেষ করার চেষ্টা করছি। তো এখন দেখো এই কাজগুলো তুমি মুখস্থ করে পারবা না, এগুলো হচ্ছে যে তোমার মাইটোসিসের গুরুত্ব তোমার রিটার্নে তোমার লিখতে হবে, তখন তুমি এই পয়েন্টগুলো রচনার মতো করে লিখবা। ওকে, মাইটোসিসের গুরুত্ব তুমি এটা আসলে তুমি কুপায়া দিতে পারবা, হয়তো বা অর্ধেক তুমি মনে রেখে দিবা আর অর্ধেক বানায় দিয়ে দিবা, পুরা বায়োলজি বই লিখে ফেলবা পরীক্ষার হলে, এটা ঠিক আছে। কিন্তু তুমি যা ধরা টাকা বা কোন জায়গায় তুমি যখন এমসিকিউ যখন মার্ক করতে যাবা, তখন কিন্তু তুমি বানায়া লিখলে বা চিন্তা করলে হবে না। তখন মনে রাখবা এরকমভাবে অপশন থাকবে, নিচের কোনটি মাইটোসিসের গুরুত্ব নয়, বা এভাবে প্রশ্ন করবে নিচের কোনটি মাইটোসিসের গুরুত্ব, তখন এগুলো হবে এক একটা অপশন, তখন তুমি ধরাটা খেয়ে যাবা। তো এই জন্য জিনিসটা আমি এমনভাবে বুঝা দিচ্ছি যেটা রিটেনও এবং এমসিকিউ দুইটাই কাভার হয়, বেসিকটা বুঝা দিচ্ছি। তাহলে দেখো, প্রথম দেখো, তোমরা জানো মাইটোসিস হচ্ছে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কি হয়, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বারবার কোষের সংখ্যাটা বৃদ্ধি পায়, সেটা আমরা জানি। কিরকম, মনে করো ধরো এই একটা শুক্রাণু, এটাকে ধরো একটা শুক্রাণু আর এটা ধরো একটা ডিম্বাণু। তো শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলে যায় তখন যে জিনিসটা তৈরি হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো, এগুলো তো আমার থেকে তোমরা ভালো জানো। এটাকে বলি আমরা জাইগোট বলি, তাই না? এটাকে জোড়া লেগে শুক্রাণু আর ডিম্বাণু জোড়া লেগে যেটা হয়ে যায় সেটাকে আমরা বলি জাইগোট। জোড়া লেগে যেটা হয় সেটাই কি, মানে শুক্রাণু ডিম্বাণু মিলে গিয়ে যেটা হয় জাইগোট। এখন পৃথিবীর যত জীব আছে, মানুষের কথাই বলো না কেন, আমরাও কিন্তু ওই দুইটা জিনিস থেকে তৈরি হয়েছি, শুক্রাণু আর ডিম্বাণু মিলে গিয়ে আমাদের জাইগোটটা, মানে প্রথম অবস্থায় জাইগোট ছিলাম আমরা। তারপর ওই একটা জাইগোট মানে শুক্রাণু ডিম্বাণু মিলতে এখন একটা কোষ হয়ে গেছে। ওই একটা কোষ থেকে এখন প্রত্যেকটা স্তন্যপায়ী প্রাণী যদি বলো শুক্রাণু ডিম্বাণু মিলনের মাধ্যমেই হয়েছে, অর্থাৎ একটা কোষ থেকে হয়েছে। তাহলে একটা কোষ থেকে একটা মানুষ, একটা কোষ থেকে একটা কুকুর, একটা কোষ থেকে একটা গরু, একটা কোষ থেকে একটা ছাগল হচ্ছে, কিন্তু হচ্ছে না, একটা কোষ থেকে হচ্ছে। তো একটা কোষ থেকে অনেকগুলা কোষ হচ্ছে। তাহলে একটা কোষ থেকে যখন একটা মানুষ হবে তখন কি এর মধ্যে নাকি একটা কোষ, বুঝলাম, এই মানুষটার মধ্যে কি একটা কোষ না, তাহলে এই একটা কোষ বারবার বিভাজিত হয়ে কি একটা মানুষ গঠিত হয়, বা একটা গরু বা একটা ছাগল, সোজা কথা হচ্ছে কি প্রাণী বা উদ্ভিদ যাই বলো না কেন, এই একটা কোষ থেকে তৈরি হবে। এখন কথা হচ্ছে এই একটা থেকে যখন একটা জাইগোট থেকে যখন মানুষটা হবে, তাহলে জাইগোট তো একটা কোষ, মানুষ তো অসংখ্য কোষ, তাহলে এই একটা কোষ থেকে অনেকগুলা কোষ তৈরি হবে কিসের মাধ্যমে, এই মাইটোসিসের মাধ্যমে। কোন বিভাজনের মাধ্যমে, মাইটোসিসের মাধ্যমে। তাহলে কোন জায়গাটার মধ্যে মাইটোসিস হবে, এই জায়গাটার মধ্যে, এদিকে যাবা না, এদিকে শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে জামালা আছে, একটু পরে আমরা জামালাটা ক্লিয়ার করব। আমরা জাস্ট এখানে দেখতেছি, এদিকে যাও না, এখন খেয়াল করো, যদিও তোমাদের আকর্ষণটা এদিকে বেশি, কিন্তু এইদিকে দেখো, এটাও পড়ায় দিব। দেখো খেয়াল করো, এই মাইটোসিস, তাহলে এই যে দেখো জাইগোট থেকে একটা পূর্ণাঙ্গ জীব দেহ তৈরি হওয়া, এটা কোন প্রক্রিয়ায় হয়ে থাকে, খেয়াল করো, এটা কোন প্রক্রিয়া হয়ে থাকে, এটা হয়ে থাকে মাইটোসিস প্রক্রিয়ায়। ক্লিয়ার এটা? তাহলে আমরা বলতে পারি আমাদের যে দেহটা গঠন হচ্ছে কোন প্রক্রিয়ায়, মাইটোসিস প্রক্রিয়ায়। আমাদের এই যে মানব দেহটা বা প্রাণীর বা জীবের যে দেহটা গঠিত হচ্ছে কোন প্রক্রিয়ায়,
কোন প্রক্রিয়ায় বলো? মাইটোসিস প্রক্রিয়ায়। তাহলে আমাদের দেহটার গঠন হয়, তাহলে একটা জাইগোট থেকে একটা বাচ্চা তৈরি হয়, একটা একটা ভ্রূণ তৈরি হয়, একটা কি শিশু তৈরি হয়, যেটার জন্ম হলে ওয়া ওয়া করে। তাই জিনিসটা হচ্ছে একটা ভ্রূণ থেকে যখন একটা ওয়া ওয়া করে এমন একটা শিশু যে গঠিত হয়েছে, এটাকে আমরা কি বলতে পারি? যে দেহ গঠন বলতে পারি। কি বলতে পারি? আমরা এটাকে দেহ গঠন বলতে পারি। তাহলে জাইগোট থেকে একটা শিশু হয় প্রথমে, জাইগোট থেকে একটা শিশু, তো জাইগোট থেকে একটা শিশুর দেহ গঠন হয়, তা আমরা বলতে পারি দেহের গঠন এটা মাইটোসিসের কারণে হয়। আচ্ছা, এই শিশুটা কি আস্তে আস্তে বড় হয় না? তো জাইগোট থেকে একটা শিশু হইল মানে দেহ গঠন হয়েছে, তো এই আস্তে আস্তে বড় শিশুটা কি হবে? আস্তে আস্তে বড় হবে। তাহলে মানে কি আস্তে আস্তে বড় হবে? আমিও তো একসময় শিশু ছিলাম, তো দেখো এখনো শিশু, যদিও সাদা মনে কাদা নেই, তো খেয়াল করো। তো দেখো এই যে দেখো, তাহলে শিশুটা আস্তে আস্তে বাড়বে, তাহলে কি দৈহিক বৃদ্ধি হবে। তো দুইটা ঘটনাই কিন্তু এখানে ঘটবে। জাইগোট থেকে দেহের গঠনটা হবে, জাইগোট থেকে কি হবে? দেহের গঠনটা হবে। প্রথমে একটা জাইগোট থেকে একটা শিশুর গঠন হবে বা শিশুর দেহ গঠিত হবে। ওকে, এখন শিশুটা আস্তে আস্তে বড় হবে, মানে কি দৈহিক বৃদ্ধি হবে। তাহলে একটা হচ্ছে দেহের গঠন এবং দৈহিক বৃদ্ধি, দুইটাই কিন্তু মাইটোসিসের কারণে হয়। দেহের গঠন এবং কি দৈহিক বৃদ্ধি দুইটাই কি মাইটোসিসের কারণে হয়। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা বুঝে গেছি, দেহের গঠন এবং দৈহিক বৃদ্ধি। এই জায়গাটা কেন বোঝাচ্ছি? কারণ আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, তাহলে দেহের গঠনটা হইলো প্রথমে শিশুটার গঠন হয়েছে, শিশুটা বাড়ছে, তো শিশুর দেহের গঠন এবং শিশুর দেহের বৃদ্ধি, মানে দেহেরই গঠন দেহের বৃদ্ধি দুইটা জিনিসই কিন্তু মাইটোসিসের কারণে হবে। এখন তুমি বড় হইছো, দৈহিক বৃদ্ধি গড়নে টরনে অনেক বড় হইছো, বাবা মা হ্যাঁ অনেক খাওয়াই পেরে অনেক বড় করছে, এখন আব্বারে মানো না, মারে মানো না, টিচার মানি না, কিচ্ছু মানি না, কমেন্টে এই যে এখন কমেন্ট সেকশন উড়াই ফেলতেছি, আরে আমি একটা কিছু, তো এরকম করতে করতে ধরো তুমি গিয়ে কোনো একটা মেয়ের সাথে দেখা করতে গেছো, অথবা মেয়ে হইলে কোনো ছেলের সাথে দেখা করতে গেছো, তো ওইখানে গিয়ে ওই যে রিসোর্ট মিসোর্টে ধরা খায় না, ধরো তুমি কারো কাছে খাইছো ধরা, তোমাকে ইচ্ছা মতো বানানি দিছে, তোমাকে কূপ টুপ দিছে রামদা দিয়ে, তখন কি তোমার হাতে বা কোনো একটা জায়গায় কেটে যাবে না? তখন কেটে যাবে, বাসায় ফিরে আসছো, আম্মুর কাছে তো বাবা মার কাছে তো সন্তান কখনো খারাপ না, আবার আগলে নিবে, তোমাকে দেখবে, চিকিৎসা করবে, তুমি আবার সুস্থ হবা। তুই যে কূপগুলো যে খাইছিলা, যে জায়গায় কূপ খাইছো বা যে জায়গায় তোমার প্রিয় তোমার নাম লিখছো, ওই জায়গাটা কিন্তু কি হবে? ওই জায়গাটা কিন্তু আবার কি শুকিয়ে যাবে না, আবার ক্ষতস্থানটা পূরণ হবে না, মানে ওই জায়গাতে কি হবে? আস্তে 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 এইগুলো আবার নতুন করে আবার এখানে কি তৈরি হবে? নতুন করে আবার কোষ তৈরি হবে। এটাতে কোনো জায়গায় যদি আমাদের কেটে যায়, বা হ্যাঁ সবসময় যে গার্লফ্রেন্ডকে সাথে দেখা করতে গেলে মার খেতে হয় সেটাও না, হ্যাঁ বাসায় বসে থাকলেও কোনো না কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়ে যেতে পারি। তো যাই হোক, সোজা কথা হচ্ছে কোনো জায়গায় যদি ক্ষত সৃষ্টি হয়, সেই জায়গায় নতুন করে কোষ তৈরি হয় বা ক্ষতস্থানটা পূরণ হয় মাইটোসিসের মাধ্যমে। তাহলে কোনো একটা জায়গায় কেটে গেছে, ওই জায়গায় আবার নতুন কোষ তৈরি হবে, ক্ষতটা পূরণ হবে এই মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। এখন কথা হচ্ছে, ঠিক আছে, তারপর আমরা চলে আসি, আমি যে জিনিসগুলো সিরিয়ালি লিখে রাখছি যে তোমরা মনে রাখতে পারো। তারপর হচ্ছে ক্রমাগত ক্ষয়পূরণ। আচ্ছা স্যার, এইটা আবার কোনটা? ক্রমাগত ক্ষয়পূরণ কোনটা? একটা তো বুঝলাম যে কেটে গেলে ক্ষতস্থানটা পূরণ হবে, মাইটোসিস হয়ে আবার নতুন করে কোষ তৈরি হবে, এখানে পূরণ হবে। ক্রমাগত ক্ষয়পূরণ মানে কি? ক্রমাগত ক্ষয়পূরণ হচ্ছে আমাদের দেহে আমি আঘাত পাইলাম না, আমি কারোর সাথে দেখা করতে গেলাম না, মায়ের খেলাম না, অ্যাক্সিডেন্ট হইলো না, কিচ্ছু হইলো না, তারপরেও আমাদের দেহে কিছু কিছু কোষ অটোমেটিক নষ্ট হচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই, আবার সাথে সাথে তৈরিও হচ্ছে। তাহলে দেখো এই যে ক্রমাগত ক্ষয়পূরণ, ক্রমাগত মানে কি? এগুলা কি? ওইগুলো এমনিতে স্বাভাবিক নিয়মেই আমাদের দেহের কিছু কিছু কোষ মারা যাচ্ছে নিয়মিত, আবার তৈরিও হচ্ছে। এই যে ওই যে ক্রমাগত মরে যাওয়ার পরে কোষগুলো মরে যাওয়ার পরে আবার এই যে কোষগুলো তৈরি হচ্ছে, ক্ষয়টা যে পূরণ হচ্ছে, এটাকে আমরা বলি ক্রমাগত ক্ষয়পূরণ। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি আমাদের দেহে যে লোহিত রক্তকণিকাটা আছে না, লোহিত রক্তকণিকা, সংক্ষেপে লিখতে পারি RBC, রেড ব্লাড কর্পাসল, রেড ব্লাড কর্পাসল মানে কি? লোহিত রক্তকণিকা। তা আমাদের দেহে যে লোহিত রক্তকণিকা, তোমরা জানো যে 120 দিন পর পর এগুলো মারা যায়, মানে নষ্ট হয়ে যায়, তারপর আবার নতুন করে তৈরি হয়। এই যে নতুন করে যে আবার তৈরি হচ্ছে, সেটা মাইটোসিস প্রক্রিয়ায় হচ্ছে, মানে ক্রমাগত ক্ষয়পূরণ। আরেকটা উদাহরণ দেওয়া যায়, আমাদের চোখের মধ্যে যে কর্নিয়াটা আছে, আমাদের চোখের মধ্যে কর্নিয়া আছে, আমাদের প্রাণী, তোমরা যারা স্নায়ু সমন্বয় স্নায়ুতন্ত্র পড়েছো, তোমরা জানো কর্নিয়ার যে গঠনটা কোনটা, মানে আমাদের চোখের একটা লেয়ার আছে, আমাদের চোখে একটা স্তর আছে, স্তরটার নাম হচ্ছে কর্নিয়া। তো কর্নিয়ার দিকের বাইরের কোষগুলো, এটা যদি হয় আমাদের কর্নিয়া, এটা যদি আমার লেন্স হয়, তো এটা যদি কর্নিয়া হয়, তো কর্নিয়ার দিকে বাইরের কোষগুলো,
এটা চক্ষু ধরো না। তো কর্নিয়ার দিকের যে বাইরের দিকের কোষগুলো, সেই কোষগুলোও কিন্তু ক্রমাগত মরে যাচ্ছে, আবার নতুন করে তৈরি হচ্ছে। তো এমসিকিউর জন্য আমার লাগবে। তো এক হচ্ছে আরবিসি ক্রমাগত ক্ষয়পূরণ হবে, আমাদের লোহিত রক্তকণিকাগুলো নষ্ট হয়ে আবার তৈরি হয়। আর একটা কি কর্নিয়ার বাইরের কোষগুলো, আর একটা কি কর্নিয়ার বাইরের কোষ, কর্নিয়ার কি কোষ, বাইরের কোষ। তো এই দুইটা উদাহরণ মনে রাখবা, তুমি এই দুইটা উদাহরণ মনে রাখবা, এগুলো পরীক্ষায় আসে যে ক্রমাগত ক্ষয়পূরণ হয় কোন দুটি কোষের, দেখা যায় ক্রমাগত ক্ষয়পূরণ দেখা যায় কোন কোন কোষগুলোতে, লোহিত রক্তকণিকাতে আর কি কর্নিয়ার বাইরের কোষগুলোতে। আচ্ছা, তারপরে দেখো পুনরুৎপাদন, তোমাদের বইয়ে একটি এক্সট্রা ঢং মারাইছে, সেটা কি যে যেটাই ক্রমাগত ক্ষয়পূরণ সেটাই কিন্তু পুনরুৎপাদন। পুনরুৎপাদন মানে কি, যেটা ক্ষয় হয়ে যাচ্ছে সেটা আবার তৈরি হচ্ছে। কিন্তু তোমাদের বইয়ে কি করছে, এক জায়গায় একদম স্পেসিফিকলি বলে দিচ্ছে যে লোহিত রক্তকণিকা আর কর্নিয়ার বাইরের কোষ, আর এখানে কিছু বলে না, বলছে কিছু কিছু কোষ আছে যেগুলো মারা যায় আবার তৈরি হয়। মানে সোজা কথা হচ্ছে কি, এইটা আর এইটা একই, কিন্তু দুইটা পয়েন্ট শুধু নাম দিছে আর কি। তো তোমাদের এমসিকিউর জন্য আমি এটা উল্লেখ করে দিছি। তোমাদের যদি এমসিকিউ আসে তখন কি করবে, এই জিনিসগুলো, আচ্ছা একটু দাঁড়াও সব কিছু ঠিক আছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, তো তোমাদের যখন এমসিকিউ আসবে তখন এটা একটা অপশন দিয়ে দিবে, তাহলে ক্রমাগত ক্ষয়পূরণ আর পুনরুৎপাদন একই, নতুন করে আবার তৈরি হয়, যে কোষগুলো মারা যায় সেটা আবার তৈরি হয়, এটাই পুনরুৎপাদন। তবে দুইটা পয়েন্টে লিখছে যদিও একই জিনিস, তো তোমরা এই দুইটা মনে রাখবা। তো আমরা কতটুকু পড়লাম, এই যে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট আমরা একসাথে শিখব। প্রথম হচ্ছে কি দেহটার গঠন হয়, তারপর দৈহিক বৃদ্ধি হয়, তারপর কোনো জায়গায় কেটে গেছে, তারপর ওই জায়গায় ক্ষতপূরণ হবে। আচ্ছা কাটে নাই, কিচ্ছু হয় নাই, এমনিতেই অনেক কোষ মারা যায়, মানে কি ক্রমাগত ক্ষয়পূরণ হবে। আর ক্রমাগত ক্ষয়পূরণটাকে আমরা বলতে পারি পুনরুৎপাদন। এই যে 4টা পয়েন্ট বললাম, এগুলো একটা এমসিকিউর অপশন হইতে পারে অথবা তুমি রিটেনের পয়েন্ট হইতে পারে। ওকে, আমি সিম্পল না যে প্রথমে দেহটার গঠন হয়, তারপর দেহটার বৃদ্ধি হয়, বড় টড় হইছো, কূপ খাইছো, ওই জায়গায় ক্ষতস্থান পূরণ হইতে হবে, এই ক্ষতস্থান পূরণ হয়। অথবা তুমি কিচ্ছু করো না, তুমি একদম সাধু সন্ন্যাসী, হ্যাঁ একদম সাদা মনে কানে কিচ্ছু বুঝো না, তারপরে কি হলো, তারপরে কিছু না কিছু কোষ মারা যাবে, ক্রমাগত ক্ষয়পূরণ। তো ওই কোষগুলোকে পূরণ করার জন্য আমার লোহিত রক্তকণিকা, মানে উদাহরণ কি লোহিত রক্তকণিকা আর কর্নিয়ার বাইরের কোষ। তারপরে এটাকে আমরা আবার একটা ঢঙে বলতে পারি যেটা হচ্ছে পুনরুৎপাদন। ওকে, তো এই হচ্ছে। এখন আমরা যদি একটু সামনের দিকে যাই, এই পয়েন্টগুলো একটু খেয়াল করি। এখন এই মাইটোসিসটা কেন দরকার, দেখো সংসার অনেক বড় হয়ে গেলে, সংসার যদি বিশেষ করে যৌথ পরিবার যেগুলো, সংসার অনেক বড় হয়ে গেলে তখন কিগুলো ভাগ হয়ে যায় না, নিয়ন্ত্রণটা একটু অসুবিধা হয়। যেমন মনে করে এক ফ্যামিলিতে 7 ভাই আছে, তো এক ফ্যামিলিতে 7 ভাই, তো সবাই বিয়ে করছে, প্রত্যেকেই বিয়ে করছে, 7 ভাই বিয়ে করছে, প্রত্যেকের আবার বাচ্চা কাচ্চা হয়েছে। এখন এগুলোকে নিয়ন্ত্রণ করা, 7টা পরিবার একসাথে থাকাটা কি হয়ে যাবে, একটু টাফ। তখন ওরা কি করে, আলাদা আলাদা বিভক্ত হয়ে যায় না, বিভক্ত হয়ে যায়। তো মাইটোসিসটাও সেম, যদি একটা কোষ কি করে, একটা কোষ যখন কি হয়, একটা কোষ যখন আকারে অনেক বড় হয়ে যায়, তখন ওই যে মাঝখানে যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াস মানে কি সব কিছুর নিয়ন্ত্রণ, একটা পোড়া কোষটাকে কে নিয়ন্ত্রণ করে, পোড়া কোষকে নিয়ন্ত্রণ করে একটা নিউক্লিয়াস, ঠিক আছে। এখন এই কোষটা যদি অনেক বড় হয়ে যায়, খেয়াল করো, কোষটা যদি অনেক বড় হয়ে যায়, তখন ওই নিউক্লিয়াসটা কিন্তু পোড়া কোষটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তখন এটার জন্য কি করতে পারে, ওই নির্দিষ্ট আকার ও আয়তনটা অনেক বড় হয়েছে, একটা কোষ অনেক বড় হয়ে গেছে, তো এটা কি ব্যাকআপ হয়ে গেল না। তো এটা যেটা হচ্ছে, তখন এটাকে আকারে, নির্দিষ্ট আকার, কোষগুলো মোটামুটি একই আকারের হয়ে থাকে, কোষগুলো সবসময় কি হয়ে থাকে, মোটামুটি একই আকারের হয়ে থাকে। তো একটা কোষ যখন বড় হয়ে যাবে, তখন একই আকার, নির্দিষ্ট আকারটা রক্ষা করার জন্য এরা আবার বিভক্ত হয়ে যাবে, এরা আবার কি হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে। তো যখন বিভক্ত হবে তখন ওরা আবার কি নির্দিষ্ট আকারে থাকবে। যখন একটা কোষ যখন বড় হয়ে যাবে তখন বিভক্ত হয়ে গিয়ে ওদের নির্দিষ্ট আকারটা রক্ষা করবে। তো এটাই বলা হচ্ছে যে কোষগুলো প্রায় একই আকারের থাকে, যদি একটা কোষ বড় হয় তখন এটা বিভক্ত হয়ে ওই আকারটা ফিরে আসে। তো নির্দিষ্ট আকার ও আয়তনটা রক্ষা করা, নির্দিষ্ট আকার এবং কি আয়তন রক্ষা করা। তারপর হচ্ছে, আচ্ছা এটা মুছে দিছি, ওই যখন আমরা বিভক্ত হবে তখন সাথে সাথে কি হবে, নিউক্লিয়াসটা শুধু সাইটোপ্লাজম কি বিভক্ত হবে না, সাইটোপ্লাজমটা বিভক্ত হবে না। দেখো এখন কথা হচ্ছে নিউক্লিয়াস পুরো সাইটোপ্লাজমটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো কোষটা অনেক বড় হয়ে গেছে না, তো কোষটা অনেক বড় হয়ে গেছে, এখন সাইটোপ্লাজমের তুলনায় নিউক্লিয়াসটা এখন আর হচ্ছে না এটা। তো এই জন্য এরা যখন বিভক্ত হয়ে যায় তখন কি হবে, তখন কিন্তু 2টা নিউক্লিয়াস হবে, তখন এদিকে একটা নিউক্লিয়াস হবে, তখন এদিকে একটা নিউক্লিয়াস হবে। তখন কিন্তু ওই সাইটোপ্লাজমটাকে কিন্তু ব্যালেন্স করতে পারবে, ভারসাম্যটা রক্ষা করতে পারবে। তো এই জন্য সাইটোপ্লাজমের তুলনায় নিউক্লিয়াসটা যেন
যদি একটা কোষ বড় হয় তাহলে নিউক্লিয়াসের তুলনায় সাইটোপ্লাজমটা অনেক বড় থাকে, যার কারণে এটা ভারসাম্যটা থাকে না, ব্যালেন্স হারায় ফেলে। তো এই ব্যালেন্সটা বা ভারসাম্যটা রক্ষা করার জন্য কোষটা বিভাজিত হয়, দুইটা নিউক্লিয়াস দুইটা পৃথক হয়ে গেছে, এখন এগুলো কি করতে পারবে, কোষটাকে ব্যালেন্স করতে পারবে। তো এটাই বলছে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের ভারসাম্য রক্ষা করা, ব্যালেন্স রক্ষা করা। যে পরিমাণ সাইটোপ্লাজম ওই অনুযায়ী তার মানে একটা নিউক্লিয়াস যতটুকু এরিয়াকে নিয়ন্ত্রণ করতে পারবে ততটুকু এরিয়া নিয়ে বিভক্ত হবে, জিনিসটা এইরকম চিন্তা করতে পারো। তো সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের ভারসাম্যটা বা ব্যালেন্সটা থাকবে, কথা বুঝছো? আমার কথা হচ্ছে বাপের থেকে যদি ছেলে বেশি বুঝে তো সমস্যা, তো এটা একটু ব্যালেন্স আর কি। তো এখানে নিউক্লিয়াসের তুলনায় যদি সাইটোপ্লাজম অনেক বেশি হয় তখন তো নিয়ন্ত্রণ করার সমস্যা হবে, তো এটার জন্য ভারসাম্যটা রক্ষা করে। তো তারপর হচ্ছে 7 নম্বরটা দেখো যে ক্রোমোজোমের সমতা রক্ষা। তোমরা জানো এটা হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। এই যে এটা যে বিভক্ত হয়েছে মানে একবার এখানে যদি 46টা ক্রোমোজোম হয় তাহলে এখানেও কি থাকবে, 46টা ক্রোমোজোমই হবে, সমান সংখ্যক ক্রোমোজোমে বিভক্ত হবে, তাহলে ক্রোমোজোমের ব্যালেন্সটা রক্ষা করবে। আচ্ছা, ক্রোমোজোম যদি সমান সংখ্যক থাকে, এখানেও 46টা ক্রোমোজোম, এখানে যদি 46টা সমান সংখ্যক ক্রোমোজোম যদি থাকে তখন সেটাকে আমরা বলতে পারি এদের বৈশিষ্ট্যগুলো একরকম হবে, কারণ এখানে 46 ক্রোমোজোম, এখানে 46 ক্রোমোজোম, তাহলে এদের 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 ক্যারেক্টারগুলো, তাহলে এদের মানে এদের আচার আচরণগুলো মানে কোষগুলোর বৈশিষ্ট্যগুলো প্রায় একই রকম হবে, কেননা এখানেও সমান 46টা ক্রোমোজোম আছে, এখানেও আছে, মানে এটা যেটা থেকে তৈরি হয়েছে আমরা এটা বলতে পারি। ধরো এই কোষটার কি আছে 46 ক্রোমোজোম আছে, মানে এই কোষটা থেকে দুইটা কোষ হয়েছে, তাহলে এখানেও কয়টা আছে 46 ক্রোমোজোম, এখানেও কয়টা আছে 46 ক্রোমোজোম আছে। কেন? কারণ এটা তো মাইটোসিস, সমীকরণিক কোষ বিভাজন, তো মাতৃকোষ, তো এইগুলো যে কোষগুলো তৈরি হয়েছিল তো অপত্য কোষ, আর এটা কি মাতৃকোষ। এখন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 46 হলেও বাচ্চাগুলোরও ক্রোমোজোম সংখ্যা 46টা করেই থাকবে। তো এই ক্রোমোজোমগুলোর, তাহলে এই কোষগুলোর বৈশিষ্ট্যগুলো কি হবে, মানে ক্রোমোজোমের সমতাটা রক্ষা পাইছে, এখানেও 46টা এখানেও 46টা সমান। আর এই ক্রোমোজোমগুলো সমান সমান থাকার কারণে এই যে মাতৃকোষের বৈশিষ্ট্য আর অপত্য কোষের বৈশিষ্ট্য একই রকম হবে, তাহলে এটা কি বলতে পারি, বৈশিষ্ট্যগুলোর স্থিতিশীলতা রক্ষা করা। এখন দাদা মাতৃকোষ থেকে যদি অর্ধেক হয়ে যেত তাহলে এদের মধ্যে বৈশিষ্ট্যের চেঞ্জ হইতো, পরিবর্তন হইতো, কিন্তু এখানে কিন্তু পরিবর্তন হয় নাই। আমরা বলতে পারি একই সাথে ক্রোমোজোমের সমতা রক্ষা, একই সাথে বলতে পারি ক্রোমোজোম সমান সমান থাকার কারণে আমরা বলতে পারি বৈশিষ্ট্যগুলো স্থির আছে, এই যে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। আমরা এই 4টা পয়েন্ট আমরা একসাথে পড়বো। দেখো আমি যদি পুরো জিনিসটা আবার একটু বলি, নির্দিষ্ট আকার ও আয়তন রক্ষা, তুমি এই 4টা পয়েন্ট একসাথে গেলে টান দিয়ে একবার নোট করার সময়। আচ্ছা, নির্দিষ্ট আকার ও আয়তনটা রক্ষা, সিম্পল, একটা কোষ কেন বিভাজিত, যখন অনেক বড় হয়ে যায় তখন নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের তুলনায় আয়তনটা, নির্দিষ্ট আকার এবং আয়তনটা রক্ষা করতে হবে, কারণ একটা কোষ বড় হলে অন্যদের থেকে বড় হয়ে গেছে, তাহলে অন্যদের সাথে আকার মিলানোর জন্য কি করতে হবে, বিভক্ত হবে, তাহলে নির্দিষ্ট আকার ও আয়তন রক্ষা। এখন সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের মধ্যে একটা ব্যালেন্স করতে হয়, তো এই জন্য যখন বিভাজন হবে তখন সাইটোপ্লাজমের তুলনায় নিউক্লিয়াসটা ভারসাম্যটা রক্ষা করবে। তারপর ক্রোমোজোম এখন যে ভাগ হয়ে গেছে, এখন ক্রোমোজোম সমান সমান আছে, তাই আমরা বলতে পারি ক্রোমোজোমের সমতা রক্ষা। তারপর আমরা বলতে পারি গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা বলতে আমরা কি বুঝি, যেহেতু ক্রোমোজোম সমান সমান আছে তাহলে প্রত্যেকের বৈশিষ্ট্য একই রকম হবে, তো এটি হচ্ছে ক্রোমোজোমের মানে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। অর্থাৎ এই 4টা পয়েন্ট তুমি যদি বুঝে বুঝে পড়ো, এটা মুখস্থ করার দরকার নাই, এখান থেকে আমরা এটা থেকে এটা থেকে এটা বলতে পারি, মানে একই জিনিস কথাটা বিভিন্ন ঢঙে বলছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগে, এখন যে জায়গাটাতে তোমরা ভুল করো এই জায়গাটাতে তোমরা ভুলটা করো। দেখো, একটা হচ্ছে জননাঙ্গের সৃষ্টি ও বৃদ্ধি, এটা কোন কোষ বিভাজনের কারণে হয়? জননাঙ্গের সৃষ্টি, অঙ্গ মানে কি একটা দেহ না, জননাঙ্গ হোক না, হ্যাঁ, জননাঙ্গ মানেই লজ্জা না, এরকম লজ্জা দেখাইলে হবে না, পরীক্ষার হলে গিয়ে তো টিচি যে সেটা মানাটা খাও, তা তোমাকে আগে বুঝতে হবে, জানতে হলে, বাঁচতে হলে, পারতে হলে শিখতে হবে। তো দেখো, জননাঙ্গ মানেই শুধু লজ্জা না, এই জননাঙ্গের সৃষ্টি ও বৃদ্ধি এই জিনিসটা হবে মাইটোসিসের কারণে। তোমরা তবে 95% স্টুডেন্টই এই কাজটা করে, ওই যে জানার সময় লজ্জা পায় আর লেখার সময় আচ্ছা জননাঙ্গ তো মিওসিস দিয়ে চলে আসে, তারপর খেলা শেষ বাংলাদেশ, তুমিও মারা খেয়ে গেছো, পরীক্ষার হল থেকে বেরোতে আরে 90টা 95টা কনফার্ম, মেডিকেল নিশ্চিত, ঢাকা মেডিকেল, কিছুই না, তুমি ওই দিক দিয়ে ধরা গিয়ে আসছো। এই যে জননাঙ্গ দেখেই আমরা বলে ফেলি কি যে এটা মিওসিসের কারণে হয়েছে, বা এখানে জনন কোষ দেখেই আমরা বলে ফেলি যে এটা কি, হ্যাঁ এখানে কমে গেছে তো এটা মিওসিস হয়েছে, এটা বলে করি, কিন্তু জিনিসটা এটা না। আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, একটু খেয়াল করো, জাস্ট একটা জিনিস, কি জিনিস, জাস্ট একটা জিনিস হবে
মিওসিসের কারণে, মিওসিসের মাধ্যমে। সেটা কি? জনন কোষের সৃষ্টি। জনন কোষের কি? জাস্ট এই একটা লাইন, জাস্ট এই একটা লাইন হবে কি, আমি তোমাদেরকে পুরো জিনিসটা বুঝিয়ে দিই তাহলে আর একটু ক্লিয়ার হবে। ধরো ধরো এটা হচ্ছে কি জনন মাতৃকোষ। মনে করো যে আমরা যদি বলি যে জনন কোষ মানে কি শুক্রাণু আর ডিম্বাণু, এই দুইটা কোষকে তো জনন কোষ বলা হয়। তো একটা কোষ থেকে কি তৈরি হয়েছে? একটা কোষ থেকে 4টা শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয়েছে, ঠিক আছে? ধরো 4টা শুক্রাণু তৈরি হয়েছে, ধরো আমরা ধরে নিছি 4টা শুক্রাণু তৈরি হয়েছে, শুক্রাণু তৈরি হয়েছে। তাহলে খেয়াল করো, একটু দেখো কয়টা? 4টা শুক্রাণু তৈরি হয়েছে। পুরো জিনিসটা বেসিকটা ক্লিয়ার করে নাও যাতে আর জীবনে যেন ভুল না হয়। এই যে 4টা শুক্রাণু যে তৈরিটা হয়েছে, এই শুক্রাণুগুলোকে আমরা কি বলি? হ্যাঁ, ডিম্বাণু হইতে পারে, সেম, মেয়েরা রাগ করো না, আমি একটা দিয়ে বুঝাচ্ছি। তো খেয়াল করো, তো এই শুক্রাণু, এই দেখো এই শুক্রাণুটাকে আমরা কি বলতে পারি? শুক্রাণুকে বলতে পারি আমরা জনন কোষ। তো জনন কোষ দুই রকম হইতে পারে, জনন কোষ শুক্রাণু হইতে পারে, ডিম্বাণু হইতে পারে। তো আমরা এখানে শুক্রাণু কেমন জনন কোষ নিছি? আমরা শুক্রাণু নামের জনন কোষটা নিলাম। তো দেখো এই যে শুক্রাণু জনন কোষটা তৈরি হয়েছে, এই যে 4টা কোষ তৈরি হয়েছে, সেটা তৈরি হয়েছে কিন্তু এই একটা কোষ থেকে। তো এই একটা কোষ থেকে 4টা শুক্রাণু জনন কোষ তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে জনন কোষের সৃষ্টিটা হয়েছে একটা থেকে 4টা, তো এটা হচ্ছে মিওসিস প্রক্রিয়ায়। এটা কোন প্রক্রিয়ায়? এটা হচ্ছে মিওসিস প্রক্রিয়ায়। তাহলে আমরা বলতে পারি না জনন কোষের সৃষ্টিটা হচ্ছে মিওসিস প্রক্রিয়ায়? জাস্ট এই একটা জিনিস, এই একটা জিনিস হচ্ছে কি মিওসিস প্রক্রিয়া। কিন্তু এই জনন কোষগুলো যখন সংখ্যায় বাড়বে, কিসে বাড়বে? সংখ্যায় যদি বাড়ে। এখন এই 4টা থেকে যখন 8টা হইতে চায়, এখানে আছে 4টা, এই 4টা এখন হইতে যাচ্ছে কয়টা? 8টা। তখন কিন্তু ওদের মাইটোসিস হবে। তাহলে প্রথম অবস্থায় জনন কোষের সৃষ্টি, এই যে জনন কোষের কি সৃষ্টি, জনন কোষের সৃষ্টিটা হবে কি? আমি যদি বলি যে জনন কোষের কি, বলো? জনন কোষের সৃষ্টি হচ্ছে কি মিওসিস প্রক্রিয়ায়। তো জনন কোষগুলো যে কোষ থেকে তৈরি হয় সেটা হচ্ছে জনন মাতৃকোষ। জনন কোষগুলো যে কোষ থেকে তৈরি হয় সেটা কি বলা হয়? জনন কোষ। যে কোষ থেকে তৈরি হয় তাকে আমরা বলি জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ। তাহলে দেখো, তো আমি আবারও বলতেছি, ভালো করে খেয়াল করো। জনন কোষগুলো, কালো কালিতে দেখি, জনন কোষগুলো যে কোষ থেকে তৈরি হয় সেটাকে বলা হয় জনন মাতৃকোষ। বুঝো, জনন কোষটা যে কোষ থেকে তৈরি হচ্ছে, এই জনন কোষগুলো, শুক্রাণু মানে জনন কোষ, জনন কোষগুলো যে কোষ থেকে তৈরি হয় সেটাকে বলা হয় জনন মাতৃকোষ। সিম্পল। তো দেখো এই জনন মাতৃকোষটার মধ্যে মিওসিস বিভাজনের মাধ্যমে জনন কোষের সৃষ্টিটা হয়। এখন সৃষ্টি হয়ে গেছে। জনন কোষগুলো থেকে, জনন মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় জনন কোষটা সৃষ্টি হয়ে গেছে। এখন জনন কোষ কটা হয়েছে? 4টা হয়েছে। জনন কোষ 4টা বা শুক্রাণু 4টা হয়েছে। এখন এই 4টা থেকে 8টা বা 16টা বা 20 মানে 32টা বা আরো অনেকগুলো ইচ্ছা মতো যদি হইতে পারে, এরকম 64টাও হয়ে যেতে পারে। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে হয়, তোমরা পাবা। তোমরা সেটা কোথায় পাবা? টেরিসের ক্ষেত্রে পাবা। তো দেখো এইরকম অসংখ্য বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন রকমের শুক্রাণু হইতে পারে, কিন্তু শুক্রাণুগুলোর সৃষ্টি হয় কিন্তু মিওসিস প্রক্রিয়ায়। কিন্তু শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি সেটা হবে মাইটোসিস প্রক্রিয়ায়। শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি সেটা হবে কি প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়ায়। তোমাদের এটা বুঝতে হবে, শুক্রাণুর সৃষ্টি হচ্ছে মানে কি জনন কোষের সৃষ্টিটা মিওসিস, কিন্তু জনন কোষগুলো যখন এই 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, 32টা এরকম হতে পারে, সেটা হইতে পারে কোন ক্ষেত্রে? সেটা হবে, সেটা যদি হয় সেটা মাইটোসিসের ক্ষেত্রে। তো মানুষের ক্ষেত্রে যদিও হয় না, এই শুক্রাণুগুলো আবার সংখ্যায় বাড়ে না, মানে জনন কোষগুলো সংখ্যায় বাড়ে না। কিছু অসংখ্য উদ্ভিদের উদাহরণ দিতে পারবো শৈবাল ছত্রাকে গেলে, যে কি যে জনন কোষগুলো তৈরি হচ্ছে মিওসিস প্রক্রিয়ায় তৈরি হচ্ছে, কিন্তু সেটার মধ্যে যখন এই জনন কোষগুলো যখন আবার সংখ্যায় বাড়তে চায় 8টা, 8টা থেকে 16টা, 32টা এভাবে হতে চায়, তখন কিন্তু মাইটোসিস হবে। তাহলে জনন কোষের সৃষ্টি হচ্ছে কি বলো? আমি যদি তোমাকে বলি, আমরা বলতে পারি 1 নম্বর, এখানে বলতে পারি একটা লাইন শুধু মনে রাখবা, জনন কোষের সৃষ্টি হচ্ছে কি? সৃষ্টি হচ্ছে কোন প্রক্রিয়ায় বলো? এই জায়গাটাতে তোমরা ভুল করো, ম্যাক্সিমাম পরিমাণ এখানে ভুল করে। জনন কোষের সৃষ্টিটা হচ্ছে কি মিওসিস প্রক্রিয়ায়। ঠিক আছে, মিওসিস প্রক্রিয়ায়। আশা করি তোমরা বুঝছো। তাহলে জনন কোষের সংখ্যা বৃদ্ধি কোন প্রক্রিয়ায়? এই যে জনন কোষ সৃষ্টি হয়ে গেছে, এখন সংখ্যা বাড়াবে। বাড়াবাড়ি যত আছে সব মাইটোসিস করবে, বাড়াবে। দেখো আমরা বলতে পারি জনন কোষের সংখ্যা বৃদ্ধি। আমরা বলতে পারি জনন কোষের সংখ্যা বৃদ্ধি। জনন কোষের কি বৃদ্ধি বলো? সংখ্যা
বৃদ্ধি। এটা কোন প্রক্রিয়ায় হয়? মাইটোসিস প্রক্রিয়া হয়। তোমরা কি বুঝেছো আসলে বিষয়টা? আমি কি তোমাদের বুঝাইতে পেরেছি? একটু কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, তাহলে জননকোষের সৃষ্টি, তার মানে এই একটা লাইন জাস্ট বাবা, এই একটা লাইন, এই যে আসল জিনিসগুলোই তৈরি হবে মিওসিস প্রক্রিয়া, জাস্ট একটা, আর বাকি যেগুলো আছে সব হচ্ছে মাইটোসিস। তাহলে দেখো জননকোষের সৃষ্টিটা মিওসিস, কিন্তু জননকোষগুলোর সংখ্যা বৃদ্ধিটা হচ্ছে কি মাইটোসিস। তারপর আমি যদি বলি, এখন তোমাদেরকে যদি বলি একটা প্যাচ লাগাবা, এই বলো তো দেখি, জননাঙ্গের সৃষ্টি, জননাঙ্গের বৃদ্ধি, সেটা কোন প্রক্রিয়ায় হয়ে থাকে? একটু বলো তো দেখি, এখন আমাকে বলো, জননাঙ্গের সৃষ্টি, জননাঙ্গের বৃদ্ধি, শুধু প্রক্রিয়াটার নাম লিখো, জননাঙ্গের সৃষ্টি, জননাঙ্গের বৃদ্ধি কোন প্রক্রিয়ায় হয়ে থাকে একটু বলো। কোন প্রক্রিয়ায় হয়ে থাকে? তোমাদেরকে যদিও প্রশ্ন করা হয় না, আজকে করলাম। হ্যাঁ, জননাঙ্গের সৃষ্টি, জননাঙ্গের বৃদ্ধি, এটা কোন প্রক্রিয়ায় হয়ে থাকে? ওকে, আচ্ছা, কমেন্ট কি পড়েছি? হ্যাঁ, ওকে ওকে, তোমরা তো অনেক ট্যালেন্ট, বাবারে অনেক ট্যালেন্ট তোমরা, বুঝো তোমরা এই জিনিসগুলো। হ্যাঁ, তাহলে দেখো আমি যেটা বলতেছি, তাহলে দেখো একমাত্র এই একটা জিনিস, জনন কোষ, এই জনন কোষের সৃষ্টিটা হবে মিওসিস প্রক্রিয়ায়। ফাইন, জনন কোষের সৃষ্টিটা কি মিওসিস প্রক্রিয়ায়। কিন্তু দেখো আমাদের এই কোষগুলো কোথায় তৈরি হয়? জনন অঙ্গের মধ্যে তৈরি না? কোনো কোনো এলাকার ভাষায় জননাঙ্গ, মানে অন্য টোনে বলে, আমি এটা বলতে পারতেছি না। তো জননাঙ্গ জিনিসটা বুঝতে পারছো, আমি তার এটা ধরে দেখানো সম্ভব না। তোমরা যখন মেডিকেলে চান্স পাবা তখন স্যাররা ধরাবে, ছেলেদের জননাঙ্গ মেয়েদেরকে ধরাবে, আর মেয়েদেরটা ছেলেদেরা ধরাবে। হ্যাঁ, ওই ডেড বডি থেকে কেটে কেটে পার্ট করা থাকে জিনিসগুলো, লজ্জা পাওয়ার কিছু না, এটা বায়োলজি, এটা এখানে সব কিছুই হ্যাঁ শুদ্ধ। তো দেখো আমি আবার বলতেছি, মেয়েদের জননাঙ্গগুলো ছেলেদেরকে দিয়ে ধরাবে এবং বলবে যে কোনটা কি হলে বেশি করে, কারণ লজ্জা ভাঙে, কারণ ডাক্তার হলে তো লজ্জা পাইলে হবে না। আর ছেলেদেরটা মেয়েরা ধরে বলবে। তো দেখো এখন কথা হচ্ছে, জননাঙ্গ জিনিসটাকে আসলে তোমরা বুঝতে পেরেছো, নাকি বুঝেও না বুঝার বান করতেছো, নাকি না বুঝেও বুঝার বান করতেছো আমি জানি না। আমি আবারও বলছি, জননাঙ্গ মানে এই জনন কোষগুলো, মানে শুক্রাণু আর ডিম্বাণুগুলো যে অঙ্গটার ভিতরে তৈরি হয়, যে অঙ্গটার ভিতরে তৈরি হয়, শুক্রাণুগুলো, এই জনন কোষগুলো যে অঙ্গের ভিতরে তৈরি হয় সেটাকে বলা হয় জননাঙ্গ। আর জননাঙ্গ দুই প্রকারের, একটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ, পুংজ জননাঙ্গ। পুরুষদের জননাঙ্গ একরকম, স্ত্রীদের জননাঙ্গ একরকম। তাহলে খেয়াল করো, এই যে দেখো জনন কোষটা সৃষ্টি হবে মিওসিস প্রক্রিয়ায়, জনন কোষটা সৃষ্টি হবে কি মিওসিস প্রক্রিয়ায়। কিন্তু জনন কোষটা যে অঙ্গটার ভিতর আছে, ওই অঙ্গটা বুঝতেছো তো, ওই অঙ্গটা তৈরি হবে মাইটোসিস প্রক্রিয়ায়, অঙ্গটা বড় হবে কি মাইটোসিস প্রক্রিয়ায়, অঙ্গটা সৃষ্টি হবে মাইটোসিস প্রক্রিয়ায়, অঙ্গটা বৃদ্ধিও পাবে কি মাইটোসিস প্রক্রিয়ায়। একমাত্র ভিতরের যে কোষটা জনন কোষ, একমাত্র জনন কোষটা সৃষ্টি হবে মিওসিস। কিন্তু এই জনন কোষটা যে অঙ্গটার ভিতর, ওই অঙ্গটা তৈরিও হবে মাইটোসিস প্রক্রিয়ায়, অঙ্গটা বৃদ্ধিও পাবে মাইটোসিস প্রক্রিয়া। তাহলে দেখো এখানে কি বলছি, জননাঙ্গের সৃষ্টি, এই যে দেখো জননাঙ্গের কি সৃষ্টি, আর জননাঙ্গের কি বৃদ্ধি। এই জননাঙ্গ তো একটা অঙ্গ, এখানে তো এত হাহারিয়ে পড়তেছে কেন? আমার এখানে আসতেছে চোখের সামনে, এত লাফায়ও না, খেয়াল করে জিনিসটা বুঝো। জননাঙ্গ হচ্ছে একটা অঙ্গ, একটা বিশেষ অঙ্গ যদিও। হ্যাঁ, এটার কথা শুনলে আমাদের হাসার কিছু নাই। এটা না থাকলে আমাদের পৃথিবীতে কেউই আমরা সূর্যের আলো দেখতাম না। এটা একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, এটা আমাদের মানতে হবে, এটা নিয়ে হাসি তামাশা করবা না। দেখো এই জননাঙ্গের সৃষ্টি ও বৃদ্ধি যেটা বলতেছি আমি, তো এই যে দেখো এই জননাঙ্গ, এটা তো এমনিতেই এই জননাঙ্গ একটা অঙ্গ। তো দেখো আমরা এখানে অঙ্গ মানে কি, দেহ, একটু আগেই তো আমরা পড়ছি যে দেহের গঠন ও দৈহিক বৃদ্ধি, এটা হয় মাইটোসিস প্রক্রিয়ায়। একদম প্রথম লাইনটা একটু খেয়াল করো, দেহের গঠন ও দৈহিক বৃদ্ধি কি হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া হচ্ছে না? তাহলে এখানেও কি জননাঙ্গ তো একটা দেহ, মানে অঙ্গটা কি দেহের একটা অংশ না? তাহলে দেহের গঠন আর বৃদ্ধি যদি মাইটোসিস হয়, তাহলে জননাঙ্গের গঠন আর বৃদ্ধি সেটাও তো কি হবে মাইটোসিস প্রক্রিয়াই হবে। জননাঙ্গও তো একটা দেহ বা অঙ্গ। তো তোমরা এই জায়গায় এসে পাল্টি খেয়ে যাও কেন? তো এইখানে স্বীকার করো তুমি, দেহের গঠন দেহের বৃদ্ধি যদি মাইটোসিস হয়, তাহলে জননাঙ্গও তো একটা দেহের অংশ। তো জননাঙ্গের বৃদ্ধি, জননাঙ্গের গঠন, জননাঙ্গের বৃদ্ধি, সেটাও কি হবে মাইটোসিস প্রক্রিয়াই হবে। তো জিনিসগুলো বুঝতে হবে, শুধু আবেগে দিয়ে দিতে হবে না, ও জননাঙ্গ তো আচ্ছা মিওসিস দিয়ে বেরোয় গেছো, কিন্তু তুমি তো ধরা খেয়ে গেছো, এটা তো আর বুঝতেছো না।
তাহলে দেখো আমি এই কথাটা বারবার এই জন্য বলতেছি যে এই জায়গাটাতে তোমরা ভুল করো। জাস্ট আপাতত একটা জিনিস মনে রাখো, ভিতরের যে শুক্রাণুটা, এই শুক্রাণু বা ডিম্বাণুটা এটা তৈরি হয় মিওসিস প্রক্রিয়া, আর বাকি সব হচ্ছে কি মাইটোসিস প্রক্রিয়া। তাহলে আমরা বলতে পারি জননাঙ্গের সৃষ্টি, জননাঙ্গের বৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়ায়। তারপরে যে জনন কোষের সংখ্যা বৃদ্ধি সেটাও কি প্রক্রিয়ায়, মাইটোসিস প্রক্রিয়ায়। তারপর আমরা এই জায়গাটাতে আসি, একটু দেখো, এই যে দেখো এই, তারপর হচ্ছে এখন বলতে পারি যে স্যার আপনি, আমি একটা কথা বলছিলাম যে বাড়াবাড়ি যত আছে সব হচ্ছে মাইটোসিসে, যদিও তোমরা মনে করো মিওসিসে বাড়াবাড়ি না, বাড়াবাড়ি বা যত বৃদ্ধি আছে সংখ্যা বৃদ্ধি হোক আর দৈহিক বৃদ্ধি হোক, যত বৃদ্ধি আছে সব হচ্ছে মাইটোসিস, মনে রাখবা। এই কি বলছি, বৃদ্ধি, যত বৃদ্ধি আছে সেটা হচ্ছে দৈহিক বৃদ্ধি হোক, জননকোষের সংখ্যা বৃদ্ধি হোক, এই জননকোষের এটা দৈহিক বৃদ্ধি হোক আর জননকোষের সংখ্যা বৃদ্ধি হোক, বৃদ্ধি মানেই বাড়াবাড়ি, মানেই বৃদ্ধি মানেই কি মাইটোসিস। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কথা বলছি যে বংশ বৃদ্ধি, এটাও মাইটোসিস। কাদের ক্ষেত্রে, কাদের বংশবৃদ্ধি? বংশবৃদ্ধিতে মাইটোসিস ভূমিকা রাখে। একটু খেয়াল করো, যে কোষগুলা হচ্ছে এক কোষী, খেয়াল করো, হ্যাঁ তা দেখো যে কোষগুলা কি এক কোষী, একটু ভালো করে খেয়াল করো, যে কোষগুলা কি এক কোষী সেটা কি হবে, একটু দেখো যে কোষগুলো মনে করো এক কোষী, এখন এক কোষী যারা, তারা বিভাজিত হলেই তো দুইটা, মনে করো একটা অ্যামিবা তো এক কোষী, তো একটা অ্যামিবা বিভাজিত হলে দুইটা অ্যামিবা তৈরি হয়ে গেল না? তো এটা কোন প্রক্রিয়ায় হলো? যদিও অ্যামিবা মাইটোসিস হয়, এমনিতে যারা এক কোষী অন্যান্য জীব যারা আছে, ধরো একটা জীব, একটা শৈবাল বা একটা ছত্রাক, এক কোষী শৈবাল বা এক কোষী ছত্রাক, এটা বিভক্ত হইলে তো এখানে মাইটোসিস মানেই কি, তাহলে একটা শৈবাল মানে এক কোষী শৈবাল মানে কি, একটা কোষ দিয়ে তাদের দেহটা গঠিত হয়েছে, একটা কোষ দিয়েই তাদের দেহটা গঠিত, তাই না? তো এক কোষী শৈবাল যেটা, খেয়াল করো, এক কোষী শৈবাল, তো এই এক কোষী শৈবাল যদি বিভক্ত হয় তাহলে কি দুইটা শৈবাল হবে না? এই একটা শৈবাল, ঠিক আছে না? তো এখানে আমরা বলতে পারি না তাদের বংশবৃদ্ধি হয়েছে। তাহলে এক কোষী যারা, তারা বিভক্ত হইলেই দুইটা হয়। দেখো একটা মানুষের কোষ যদি বিভক্ত হয় দুইটা মানুষ হবে? আমার শরীরে তো অসংখ্য কোষ বিভাজিত হয়, তারপরে কি অসংখ্য রাকিব হয়ে যাচ্ছে? হচ্ছে না। তো জিনিসটা হচ্ছে এক কোষী শৈবাল, এটা কিন্তু এদের ক্ষেত্রে এরা তো দেহটাই একটা কোষ দিয়ে তৈরি, এটা বিভক্ত হলে দুইটা শৈবাল হবে, তো এদের ক্ষেত্রে এরা বংশবৃদ্ধি করে। তাহলে এক কোষী জীবের বংশবৃদ্ধি ঘটায়, বংশবৃদ্ধি। তারপরে আমরা এখন আসি অনিয়ন্ত্রিত মাইটোসিস। এই মাইটোসিস এটাও এখানেও বাড়াবাড়ি। এখন মাইটোসিস যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, বাড়াবাড়িটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, তখন এখানে ক্যান্সার এবং টিউমার সৃষ্টি হবে। দেখো এটা এক ধরনের বাড়াবাড়ি, যে মাইটোসিস কি হবে যদি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, তখন সেখানে কি তৈরি হবে, হ্যাঁ। তো এই কি করে, দেখো মাইটোসিস যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় তখন এটাকে আমরা বলতে পারি এখানে ক্যান্সার এবং টিউমার সৃষ্টি। এবং এই জিনিসগুলো একটা কোষ তো নিয়ন্ত্রিতভাবে আস্তে আস্তে বিভাজিত হয়, কিন্তু হঠাৎ করে এটা অনিয়ন্ত্রিত হয়ে গেছে কোনো একটা কারণে, হতে পারে। সেক্ষেত্রে এটাকে আমরা বলবো ক্যান্সার অথবা টিউমার। আমরা একটু পরে ক্যান্সার এবং টিউমার নিয়ে কথা বলবো। তার আগে একজন একটা কথা বলছে যে স্যার মাতৃকোষটা কোন প্রক্রিয়ায় তৈরি হয়? খেয়াল করো বাবা, তুমি বুঝো নাই কথা আমার, তুমি আমার কথা বুঝো নাই, আমি কি বলছি একটু বুঝো, এদিকে খেয়াল করো। বলছি যে একমাত্র জনন কোষটা সৃষ্টি হবে মিওসিস প্রক্রিয়ায়, আর তোমার দেহে যত অঙ্গ আছে, যত কিছু আছে তোমার দেহের ভিতরে, সব কিছু হবে মাইটোসিস। এই তাহলে আমরা তুমিই বলো বাবা, তুমিই বলো, তোমার মস্তিষ্ক দিয়ে তুমি বলো যে এই মাতৃকোষটা কোন প্রক্রিয়ায় তৈরি হবে, বলো তো দেখি। তোমরা কখনো সেট করো নাই? ইউনিভার্সাল সেট থেকে একটা সেট বাদ দিলে এরকম করো নাই? তা আমি কি বললাম, তোমার দেহের ভিতর থেকে আমি শুক্রাণুটা অথবা মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণুটাকে আলাদা করলাম, যে বললাম যে এটা মিওসিস প্রক্রিয়া হয়। এখন তোমার দেহের ভিতরে আর যত কিছু আছে, যত অঙ্গ আছে, যত গোপন অঙ্গ আছে, হাত পা আছে, মাথা আছে, যা আছে সব আছে, সব কিছুই হবে কি মাইটোসিস প্রক্রিয়ায়। এর থেকে সহজ করে তো মনে হয় আর বোঝানো সম্ভব না। তারপরে যদি প্রশ্ন করো স্যার জননাঙ্গটা কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়, পুরা বুকা চাঁদ হয়ে যাবো আমি তখন। দেখো তো মুখ দিয়ে কি বের করতেছি সেটা বুঝতে হবে, তারপর প্রশ্নটা করবা। আমরা এখন চলে আসি যে সামনের দিকে আর কি আছে একটু খেয়াল করি। এখন আমরা পড়বো যে অনিয়ন্ত্রিত মাইটোসিসের, অনিয়ন্ত্রিত মাইটোসিস নিয়ে কথা বলবো আমরা, ঠিক আছে? তাহলে কি বলবো, অনিয়ন্ত্রিত মাইটোসিস, অনিয়ন্ত্রিত
মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিস। ঠিক আছে, এই এখন দেখো অনিয়ন্ত্রিত মাইটোসিসটা হইলে কি কি হতে পারে। সিম্পল একটা, এখানে কতগুলো ইনফরমেশন আছে। ওই মানে তোমাদের বই যে ইনফরমেশনগুলো লিখছে খুব ঘিজি করে লিখছে, এগুলো খুব তোমাদেরকে আসলে যথেষ্ট বিপদে ফেলে দিচ্ছে। জিনিসগুলো কিন্তু খুব জটিল না, কিন্তু জিনিসটা অগুছালো, যার কারণে তোমাদের মনে রাখতে একটু কষ্ট হয়ে যায়। আমি জিনিসগুলো লাইন বাই লাইন একটু ধরাই দিচ্ছি, তারপর এটা বুঝতে পারবা। ওকে, আমি যদি প্রথমে আসি, দেখো যে একটা কোষ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি পাবে। তোমাদেরকে এটা আগের ক্লাসেও পড়াইছি যদিও, একটা কোষ একটা নির্দিষ্ট সময় ধরে সে বৃদ্ধি পাবে, তাই না? তাহলে একটা সময় ধরে সে কী পাবে? বৃদ্ধি পেতে থাকবে। একটা কোষ একটা নির্দিষ্ট সময় ধরে কী করতে থাকবে? বৃদ্ধি পেতে থাকবে। তারপর আস্তে আস্তে এই কোষটা বিভাজিত হবে। তাহলে দেখো, তো একটা সময় ধরে সে কী হবে? একটা সময় ধরে সে বৃদ্ধি পাবে, তারপর একটা সময় গিয়ে সে বিভাজিত হবে। এই যে বৃদ্ধি আর বিভাজন, এই যে দুটো ঘটনা ঘটতেছে, এটাকে আমরা বলে থাকি, এই ঘটনাকে আমরা বলে থাকি কোষ চক্র বলে থাকি। যে একটা সময় ধরে সে বৃদ্ধিপ্রাপ্ত হবে, তারপর একটা পর্যায়ে গিয়ে সে বিভাজিত হবে। তাহলে এই যে বৃদ্ধি এবং বিভাজন, এই ঘটনাটাকে একত্রে বলা হয় কোষ চক্র। এটা কিন্তু একটা নিয়ন্ত্রিতভাবে হয়, যে একটা কোষ চাইলেই বেড়ে গিয়ে চাইলেই বিভাজিত হতে পারবে না। একটা নির্দিষ্ট সময় ধরে আস্তে আস্তে সে বৃদ্ধিপ্রাপ্ত হবে, তারপর আস্তে আস্তে গিয়ে একটা কোষ থেকে দুইটা কোষ হবে। এটা একটু একটা সময় সাপেক্ষ, একটা নির্দিষ্ট সময় জুড়ে, এবং এটা আস্তে আস্তে এক নির্দিষ্ট নিয়মে হবে। নির্দিষ্ট সময় জুড়ে আস্তে আস্তে একটা নির্দিষ্ট আচ্ছা খেয়াল করো, আমি একটু কমেন্টটা দেখলাম। দেখো, একটা নির্দিষ্ট সময় মানে আস্তে আস্তে একটা নির্দিষ্ট সময় জুড়ে বৃদ্ধি পাবে, তারপর বিভাজন হয়। এটা নিয়ন্ত্রিতভাবে হয়, এটাকে বলে কোষচক্র। তাহলে এই কোষচক্রগুলোকে নিয়ন্ত্রণ করেটা কে? তোমরা নিশ্চয়ই তোমাদেরকে পড়াইছি, মনে আছে হয়তো বা, যে কোষের ভিতরে একটা জিনিস থাকে, নাম হচ্ছে সাইক্লিন। কি থাকে রে? সাইক্লিন বলে একটা পদার্থ থাকে, সাইক্লিন। এবং আরেকটা জিনিস থাকে, নাম হচ্ছে কাইনেস। সংক্ষেপে লিখছি আমি কাইনেস। এটা কি কাইনেস? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। তো দেখো, একটা প্রোটিন থাকে সাইক্লিন, এবং আরেকটা পদার্থ থাকে কাইনেস। তো সাইক্লিন আর কাইনেস এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করে, যে কোষটা কতক্ষণ বৃদ্ধি পাবে এবং কতক্ষণ পরে সেটা বিভাজিত হবে। এটা একটা পুরো জিনিসটাকে সে নিয়ন্ত্রণ করে। কে নিয়ন্ত্রণ করে? এই যে বৃদ্ধি এবং বিভাজন, এই ঘটনাকে বলা হচ্ছে কোষচক্র। এই পুরো কোষচক্রটাকে নিয়ন্ত্রণ কে করে? এই কোষটাকে নিয়ন্ত্রণ করে সাইক্লিন আর কাইনেস। কোষের ভিতরেই থাকে এরা। তো খেয়াল করো, একটা নির্দিষ্ট সময় ধরে সে বৃদ্ধি পাবে, তারপর এক পর্যায়ে এটা নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময় পরে সে বিভাজিত হবে। এই পুরাটাকে বলতেছি আমরা কোষচক্র। তো এই কোষচক্রটাকে কে নিয়ন্ত্রণ করে? বৃদ্ধি এবং বিভাজনটা কে নিয়ন্ত্রণ করে? কোষের ভিতরেই পদার্থ থাকে সাইক্লিন এবং কাইনেস মিলিতভাবে এইটাকে নিয়ন্ত্রণ করে, যে কতক্ষণ ধরে সে বৃদ্ধি পাবে, কতক্ষণ পরে সে বিভাজন হবে। তো এটাকে আমরা এক কথায় বলতে পারি কোষচক্রকে নিয়ন্ত্রণ করে। কোষচক্রকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? কোষচক্রকে কি করে কোষচক্রকে নিয়ন্ত্রণ করে সাইক্লিন ও কাইনেস। কে নিয়ন্ত্রণ করে? সাইক্লিন ও কাইনেস। আমরা কি বলতে পারি? সাইক্লিন ও কাইনেস। এই যে লিখছি তো এখানে, সাইক্লিন ও কাইনেস। অত্যাধিক গরম লাগতেছে। সাইক্লিন ও কাইনেস, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে আসি একটু নিচের দিকে। কিছু ইনফরমেশন আমরা জাস্ট এগুলো আমাদের জ্ঞানমূলকের জন্য আমাদের লাগবে। এখন কথা হচ্ছে, একটি কোষ, দেখো একটা কোষকে তো এটা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, বুঝলাম আমরা। এখন ধরো এই একটা কোষ, ঠিক আছে? এখন এই কোষটার মধ্যে একটা কোষকে বিভাজিত হওয়া থেকে বাধা দেয় এক ধরনের প্রোটিন আছে। সে প্রোটিনটার নাম হচ্ছে P53 প্রোটিন। তা একটা কোষের ভিতরে অনেকগুলো কি থাকবে? P53 প্রোটিন থাকবে। এই কি থাকবে বললাম? P53 প্রোটিন। প্রোটিনটার নাম হচ্ছে কি? P53 প্রোটিন। তাহলে দেখো, এই P53 কাজই হচ্ছে একটা কোষকে বিভাজিত হওয়া থেকে বাধা দেওয়া, একটা কোষকে বিভাজিত হতে না দেওয়া। তাহলে তুই বলতে পারো যে স্যার, তাহলে কি কোষটা কি বিভাজিত হয় না? হ্যাঁ, কোষটা বিভাজিত হয়। তাই আমি এখন কি বললাম? P53 একটা প্রোটিন আছে, এই প্রোটিনটা কি করে? কোষকে বিভাজিত হওয়া থেকে বাধা দেয়, কোষকে বিভাজিত হতে দেয় না। তাই বলে কোষ বিভাজিত হয় না? হ্যাঁ হয়। কেন হয়? কারণটা হচ্ছে, একটা কোষের মধ্যে অর্ধেক সংখ্যক P53 নিষ্ক্রিয় থাকে। অর্ধেক সংখ্যক P53 নিষ্ক্রিয় থাকে। তাহলে অর্ধেক সংখ্যক P53 নিষ্ক্রিয় থাকার কারণে
কোষটা বিভাজিত হতে পারে, নিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে পারে। তাহলে ভালো করে খেয়াল করো, আমি আবারও বলতেছি, একটা কোষকে বিভাজিত হতে বাধা দিবে কে? p53 প্রোটিন। তাই বলে কি বিভাজিত হয় না? হয়। কেন হয়? কারণ একটা কোষের অর্ধেক সংখ্যক p53 নিষ্ক্রিয়ভাবে থাকে। ও নিষ্ক্রিয় থাকার কারণে কোষটা অল্প অল্প বিভাজিত হতে পারে, নিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে পারে। তো আমার কথাটা আবার একটু বোঝার চেষ্টা করো, এদিকে জিনিসগুলো একটু মাথায় গেঁথে নাও। যেটা বললাম, একটা কোষকে বিভাজিত হওয়া থেকে বিরত রাখে, একটা কোষকে বিভাজিত হতে দেয় না কারা? p53 প্রোটিন বিভাজিত হতে দেয় না। তাই বলে কি বিভাজিত হয় না? হ্যাঁ, হয়। কেন হয়? কারণ যতগুলো p53 প্রোটিন থাকে তার অর্ধেক থাকে নষ্ট p53। ওই নষ্ট থাকার কারণে কোষটা নিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে পারে, এটি হচ্ছে স্বাভাবিক। এখন p53 যদি সব অ্যাক্টিভ থাকতো, তাহলে কোষটা বিভাজিত হতে পারতো না। এখন বিভাজিত কেন হতে পারে? কারণ p53 কি করে? p53 বাধা দেয় বিভাজন হতে। কি করে? বিভাজন হতে বাধা দেয়। একটু খেয়াল করো, বিভাজন হতে কি দেয়? বাধা দেয়। তো p53 বিভাজিত হতে বাধা দেয়। এখন সবাই, তাহলে তার মধ্যে অর্ধেক, মানে খেয়াল করো, তাহলে বিভাজিত কেন হয়? কারণ হচ্ছে যতগুলো p53 থাকে তার অর্ধেক p53 হচ্ছে নিষ্ক্রিয়, যার কারণে কোষটা নিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে পারে। এখন কথা হচ্ছে, সবাই যদি ডিফেক্টিভ থাকতো, খেয়াল করো না, এখন কথাটা হচ্ছে সবাই যদি অ্যাক্টিভ থাকতো, কিছু তো এগুলো কি? এগুলো ডিফেক্টিভ, এগুলো হচ্ছে ডিফেক্টিভ মানে নষ্ট, এগুলো হচ্ছে কি? ডিফেক্টিভ। আমি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি, একটু ধৈর্য ধরো। অর্ধেক সংখ্যক ডিফেক্টিভ থাকে, যার কারণে এরা কি করতে পারে না? এরা বাধা দিতে পারে না। তো বাধা না দিতে পারার কারণে অল্প অল্প নিয়ন্ত্রিতভাবে কোষটা বিভাজিত হতে পারে। এখন কথা হচ্ছে, এরা যদি অ্যাক্টিভ থাকতো, কারা? এই ডিফেক্টিভগুলো যদি অ্যাক্টিভ থাকতো, তাহলে কোষটা আর বিভাজিত হতো না। আর যদি কি করতো? আর যদি খেয়াল করো, আর সবাই যদি অ্যাক্টিভ থাকতো, মানে এই কোষগুলো যদি অ্যাক্টিভ থাকতো, মানে এই প্রোটিনগুলো যদি অ্যাক্টিভ থাকতো, তাহলে কোষটা আর বিভাজিত হতে পারতো না। বুঝতে পেরেছো? এখন কথা হচ্ছে, এটা হচ্ছে একটা সমস্যা হয়ে যেত, কোষটা আর বিভাজিতই হতো না। কিন্তু সবাই যদি ডিফেক্টিভ থাকতো, সবাই যদি কি থাকতো? ডিফেক্টিভ থাকতো, তাহলে কোষটা কি? অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতো। কথা কি বোঝা গেছে? আমি কথাটা আবারও বলতেছি, একটু খেয়াল করো। এটা একটু বুঝতে হবে জিনিসটা, একটা টুইস্ট আছে, দেখো খেয়াল করো। আমি লাস্ট টাইম বলতেছি, একটা কোষের মধ্যে অনেকগুলো p53 থাকে। তো p53 কাজই হচ্ছে, p53 প্রোটিন, p53 কি? প্রোটিন। তো p53 প্রোটিন থাকে, তো এই p53 প্রোটিনের কাজই হচ্ছে বাধা দেওয়া। p53 প্রোটিনের কাজ কি? বাধা দেওয়া, কোষকে বিভাজন হতে বাধা দেওয়া। এখন একটা কোষের মধ্যে p53 আছে, এখন আছে তাদের মধ্যে অর্ধেক সংখ্যক p53 থাকে নষ্ট বা ডিফেক্টিভ, আর অর্ধেক থাকে অ্যাক্টিভ। তো কোষগুলো দেখো, এদের কাজ বাধা দেওয়া, তারই বলে কি সে বিভাজিত হয় না? হ্যাঁ, হয়। কেন? অর্ধেক যে ডিফেক্টিভ আছে, এই কারণে অল্প অল্প সে বিভাজিত হতে পারে। ঠিক আছে? এখন যদি এরকম হয়, এখন এইগুলোও যদি ডিফেক্টিভ হয়ে যায়, এইগুলোও যদি কি হয়ে যায়? এই কোষগুলো যদি ডিফেক্টিভ হয়ে যায়, তাহলে কি হবে? তাও এই কোষটাকে বাধা দেওয়ার কেউ থাকবে না, কোষটা অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হবে, যার কারণে ক্যান্সার হবে। কথা বুঝছো? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমাকে একটু কনফার্ম করো, তাড়াতাড়ি করে। এই জিনিসটা বুঝছো কিনা? আমরা এই জিনিসটা বুঝছি কিনা যে একটা কোষের মধ্যে অনেকগুলো p53 থাকে, p53 কাজই হচ্ছে বাধা দেয়া। ঠিক আছে? এখন বাধা দেয়া, তাই বলে কোষ বিভাজিত না হয়, কারণ অর্ধেক সংখ্যক ডিফেক্টিভ থাকে, যার কারণে অল্প অল্প সে বিভাজিত হতে পারে। বাকিগুলো যদি ডিফেক্টিভ হয়ে যায়, তাহলে কোষটাকে বাধা দেওয়ার কেউ থাকবে না, ইচ্ছা মতো বিভাজিত হবে, যেখানে টিউমার বা ক্যান্সার সৃষ্টি হয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এই জিনিসটা আমরা বলতে পারি, একটি কোষকে বিভাজন হতে বাধা দেয়। আমরা এই জিনিসগুলো একটু লিখে ফেলি। একটি কোষকে বিভাজন হতে বাধা দেয় কে? p53 প্রোটিন। আমরা বলতে পারি p53 প্রোটিন। তোমাদের যদি এটা বুঝতে প্রবলেম হয়, তোমরা ভিডিও শেষ হওয়ার পরে আবার ওই 2-3 মিনিট ওটা দেখে নিবা, সিম্পল, একবার ধরে ফেলতে পারলে বুঝে যাবা। আচ্ছা, তাহলে দেখো, একটি কোষকে বিভাজন হতে বাধা দিয়ে হচ্ছে p53, তার অর্ধেক সংখ্যক ডিফেক্টিভ থাকে, তার কারণে বাধা দেওয়ার পরেও সে বিভাজিত হতে পারে। তাহলে অর্ধেক সংখ্যক আমরা বলতে পারি যে দেহে অর্ধেক p53 প্রোটিন
P53 প্রোটিন ডিফেক্টিভ থাকে, প্রোটিন ডিফেক্টিভ থাকে, ডিফেক্টিভ থাকে মানে কি নষ্ট থাকে আর কি, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে ডিফেক্টিভ থাকে। এখন আমরা বলি যে আমরা এখন বলতে পারি যে P53 যদি এখন বাকি অর্ধেকগুলোতে অর্ধেক ডিফেক্টিভ থাকে তাহলে কোষটাকে বিভাজিত হতে তেমন বাধা দেয় না, কিন্তু বাকিগুলো যদি ডিফেক্টিভ হয়ে যায় তাহলে কোষকে বাধা দেওয়ার কেউ থাকবে না। তো দেখো তাহলে P53 প্রোটিন বাকিগুলোও যদি নষ্ট হয়ে যায়, এমনিতেই তো অর্ধেক ডিফেক্টিভ থাকে, আগে থেকেই থাকে, তাই কোষটা আস্তে আস্তে বিভাজিত হয়। এখন কথা হচ্ছে বাকিগুলো যদি কী হয়ে যায়, ডিফেক্টিভ হয়ে যায়, বাকিগুলো যদি কী হয়ে যায়, ডিফেক্টিভ হয়ে যায়, তখন কোষচক্রটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তো আমরা এটাই এভাবে বলতে পারি যে P53 প্রোটিন অকেজো হয়ে গেলে আমরা বলতে পারি P53 প্রোটিন অকেজো হয়ে গেলে, P53 প্রোটিন অকেজো হয়ে গেলে, অকেজো হয়ে গেলে এখন দেখো নর্মালি কি, নর্মালি P53 কাজ কি, এই P53 কাজ কি, বাধা দেয়া। এখন P53 যদি নষ্ট হয়ে যায়, বাকি P53 গুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে কোষটাকে কেউ বাধা দিবে না, তখন কোষচক্রটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, তখন বারবার বিভাজিত হবে। তো আমরা বলতে পারি কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কোষচক্র কি করে ফেলে, আমরা বলতে পারি যে P53 প্রোটিন অকেজো হয়ে গেলে, বাকি অর্ধেক P53 যদি অকেজো হয়ে যায়, তখন আমরা বলতে পারি যে কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কোষচক্র কি করে ফেলে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ঠিক আছে। আমরা এই জিনিসগুলো আমরা একটু করে আমরা মনে রাখবো। আচ্ছা আমি একটু করে 2 সেকেন্ড তোমাদের ব্রেক নিই, আর তোমাদের কমেন্টের কি অবস্থা, কেমন বুঝছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে এতটুকু কনফার্ম করো। আচ্ছা আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা এই 4টা পয়েন্ট আমরা এইভাবে পয়েন্ট আকারে সিরিয়ালি শিখবো, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখি, তাহলে এই যে কোষচক্র, অনেক সময় কোষচক্র শুধু এই কোষচক্র যে নিয়ন্ত্রণ হারায় ফেলে, তার জন্য কিছু জিনও কাজ করে। কোষের ভিতরে যেমন কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসের ভিতরে কি ক্রোমোজোম থাকে না, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে না, আর ডিএনএর একটা অংশকে বলা হয় জিন। তোমরা জানো নিশ্চয়ই, পড়াটা আমি আবার বলতেছি। কোষের ভিতরে যেমন নিউক্লিয়াস থাকে, ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, ক্রোমোজোম থাকে না, এই ক্রোমোজোমের ভিতরে কি থাকে, ক্রোমোজোমের ভিতর মনে করো এইরকম পেঁচানো ডিএনএ থাকে। ওই ডিএনএর ভিতর কি থাকে খেয়াল করো, এই ডিএনএর ভিতর কি থাকে বলো, ডিএনএর ভিতর কি থাকে বলো, ডিএনএর এক একটা অংশকে বলা হয় জিন, ডিএনএর এক একটা খণ্ডকে কি বলা হয়, জিন বলা হয়। আচ্ছা ঠিক আছে, আমরা বলতে পারি এখন একটা কোষচক্র নিয়ন্ত্রণ হারায় ফেলার পরে, হ্যাঁ P53 অকেজো হয়ে গেলে কোষচক্র নিয়ন্ত্রণ হারায়, কিন্তু P53টাকে নিয়ন্ত্রণ করে কে, P53 কেন অকেজো হবে, P53 অকেজো হয় জিনের কারণে। তো জিন P53কে নষ্ট করে ফেলে, যার কারণে কোষচক্র নিয়ন্ত্রণ হারায় ফেলে। তো দেখো আমরা বলতে পারি কোষচক্র নিয়ন্ত্রণ হারায় কেন, P53 অকেজো হওয়ার কারণে। P53 অকেজো হয় কার কারণে, জিনের কারণে। সব কিছুতে নিয়ন্ত্রণ করে হচ্ছে ডিএনএ বা ডিএনএর জিন। তো আমরা বলতে পারি যে কোষচক্র নষ্ট করে ফেলা, জিন P53কে নষ্ট করে ফেলা মানে কি, কোষচক্রটাকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। তাহলে আমরা বলতে পারি যে কোষচক্র, আমরা এই জায়গাটা বলতে পারি যে কোষচক্র বিনষ্টকারী জিন, কোষচক্র বিনষ্টকারী জিন হচ্ছে, বিনষ্টকারী জিনকে আমরা কি বলে থাকি, আমরা অনকোজিন বলে থাকি। কি বলে থাকি, অনকোজিন। মেডিকেলের ভাষায় বা তোমাদের বইও আছে, এটা অনকোজিন বলা হয়। এটা কি বলা হয় থাকি, অনকোজিন। তো জিনিসটা বুঝতে পেরেছো, আমি আবার বলি। তো জিনটা কি করবে, জিনটা P53 নষ্ট করবে। P53 যদি নষ্ট হয়ে যায় তাহলে কোষচক্র নিয়ন্ত্রণ হারায় ফেলবে। তা আমরা কি বলতে পারি, কোষচক্র নিয়ন্ত্রণ হারায় কোন জিনের কারণে, কোষচক্র নিয়ন্ত্রণ হারায় P53 কারণে, P53 নষ্ট হয় জিনের কারণে। তা আমরা বলতে পারি যে কোষচক্র নিয়ন্ত্রণ হারায় যে জিনের কারণে, কোষচক্রটা নিয়ন্ত্রণ হারাবে যে জিনের কারণে, তাকে বলা হয় অনকোজিন। কোষচক্র নিয়ন্ত্রণ হারায় যে জিনের কারণে তাকে কি বলা হয়, অনকোজিন। আর টিউমার সৃষ্টি হওয়াকে আমরা বলি যে টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় এভাবে। কোষচক্র নিয়ন্ত্রণ হারায় গেলে বারবার কোষটা বিভাজন হবে, অনিয়ন্ত্রিতভাবে বিভাজন হবে, ওইখানে টিউমার সৃষ্টি হবে। তা আমরা বলতে পারি যে টিউমার সৃষ্টি হওয়াকে এভাবে, টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অনকোজেনেসিস মেডিকেলের ভাষায়। এই কোষচক্র নিয়ন্ত্রণ হারাইলো যে জিনের কারণে, সেটাকে বলা হয় অনকোজিন। আর
এভাবে টিউমার সৃষ্টি হলে কোষচক্র নিয়ন্ত্রণ হারাই দিতে কোষটা বারবার বিভাজিত হবে, কোনো একটা জায়গার কোষ ফুলে যাবে, এগুলা অংশটা বেড়ে যাবে, মানে টিউমার হবে। তো এই টিউমার এই সৃষ্টি হওয়াটাকে বলা হয় অনকোজেনেসিস। এই টিউমার সৃষ্টি হওয়াকে কি বলা হয়? অনকোজেনেসিস। ঠিক আছে, ওকে। তারপরে আমরা যদি বলি যে টিউমার, এই যে টিউমার সৃষ্টি হয়েছে এটাকে অনকোজেনেসিস বলা হয়। আর টিউমারটা সারা দেহে ছড়িয়ে যাওয়াকে বলা হয় মেটাস্টেসিস, মেডিকেলের ভাষায়। এই শব্দগুলো তোমাদের বই দিছে, আমি বলতেছি যে টিউমার সারা দেহে ছড়িয়ে পড়াকে বলা হয়, টিউমার সারা দেহে ছড়িয়ে পড়াকে কি বলা হয়? ছড়িয়ে পড়াকে মেটাস্টেসিস বলে, ছড়িয়ে পড়াকে মেটাস্টেসিস বলে, মেটাস্টেসিস, ছড়িয়ে পড়াকে মেটাস্টেসিস বলে। ওকে ওকে, তারপর আমরা যদি বলি মেটাস্টেসিস বলে, এখন দেখো আমরা এখন আরেকটা জিনিস পড়বো, এই যে তিনটা জিনিস আমরা একবারে শিখবো, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এখন আমরা একটা জিনিস পড়বো, টিউমার এবং ক্যান্সার প্রায় একই রকম, কিছুটা পার্থক্য আছে, তোমরা যখন মেডিকেলে পড়বা তখন বুঝতে পারো জিনিসগুলো। জাস্ট আমি একটু করে বলে দিচ্ছি যে কিছু কিছু পদার্থের কারণেও, যেমন টিউমারটা কিসের কারণে হচ্ছে? টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় ওই অনকোজিনের কারণে টিউমার হচ্ছে, এই টিউমার হওয়াটাকে বলা হয় অনকোজেনেসিস। দেখো অনকোজিনের কারণে কোষচক্র নষ্ট হচ্ছে, মানে কি টিউমার হচ্ছে, আর টিউমার হওয়াটাকে বলা হচ্ছে অনকোজেনেসিস। আর তাহলে এটাকে আমরা বলবো, এই যে দেখো ওই জিনটাকে বলতেছি অনকোজিন, আর টিউমার হওয়াটাকে বলতেছি আমরা অনকোজেনেসিস, আর টিউমার সারা দেহে ছড়ায় পড়াকে বলতেছি আমরা মেটাস্টেসিস। তো কিছু কিছু রাসায়নিক পদার্থের কারণেও, জিনের কারণে যেমন টিউমার হয়, বিভিন্ন রাসায়নিক পদার্থের কারণেও কি হয়ে থাকে? ক্যান্সার হতে পারে। তো বিভিন্ন রাসায়নিক পদার্থের কারণে কি হতে পারে? ক্যান্সার হতে পারে। তাহলে আমরা একটু বলি যে বিভিন্ন রাসায়নিক পদার্থের কারণে, একটু করে লিখি যে সকল রাসায়নিক পদার্থের কারণে ক্যান্সার সৃষ্টি হয়, অর্থাৎ ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থগুলোকে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে কি বলা হয়? বলতে পারবা? ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে বলা হয় কি? বলা হয় মিউটাজেন। এটা কি বলা হয়? মিউটাজেন। কি বলা হয়? মিউটাজেনিক পদার্থ, মিউটাজেন। ঠিক আছে, মিউটাজেন বলা হয়, মিউটাজেন্স বা মিউটাজেন্স এরকম। তো এই মিউটাজেনিক পদার্থগুলিকে আবার কি বলা হয়? কার্সিনোজেনিক পদার্থ বলা হয়। এটা তোমরা কেমিস্ট্রিতেও পাবা, যে কেমিস্ট্রি প্রথম অধ্যায় পরিবেশ রসায়নে আছে, যে মিউটাজেনিক পদার্থগুলোকে কি বলা হয়? এই মিউটাজেনিক পদার্থগুলোকে কার্সিনোজেনিক পদার্থ বলা হয়, মিউটাজেনিক পদার্থগুলোকেই কার্সিনোজেনিক পদার্থ বলা হয়, কার্সিনোজেনিক, মানে এই মিউটাজেনের একটা নাম আর কি। তো কার্সিনোজেনিক পদার্থ, ঠিক আছে বলে। তো দেখো যাদেরকে মিউটাজেন বলতেছি ওদেরকে আমরা কি বলতেছি? কার্সিনোজেনিক পদার্থ বলি। আচ্ছা, তাহলে দেখো আমরা এই যে তিনটা, এই দুইটা, এই 8টা পয়েন্ট আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বরাবরই প্রশ্ন আসে, এবং তোমরা ওই যে P53 এবং ডিফেক্টিভ জিনিসগুলোতে প্যাচ লাগিয়ে দাও। তোমরা এইভাবে সুন্দর করে লাইন বাই লাইন লিখে রাখবা, পাশে এভাবে টান দিয়ে রাখবা, কয়টা করে শিখবা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি সিরিয়ালি গুছিয়ে দিচ্ছি কখন কোনটা হচ্ছে। যে জিনের কারণে হয় তাকে বলে অনকোজিন, আর ওই যে প্রসেসটা হওয়াটাকে, টিউমার হওয়াটাকে বলতেছি আমরা অনকোজেনেসিস। টিউমার হওয়াটাকে আমরা কি বলতেছি? অনকোজেনেসিস। আর টিউমারটা ছড়িয়ে পড়াটাকে বলতেছি কি? মেটাস্টেসিস। আর যে পদার্থগুলোর কারণে হচ্ছে কি? মিউটাজেন। যে পদার্থগুলোর কারণে, যে জিনের কারণে হয় তাকে বলা হয় অনকোজিন, আর যে পদার্থগুলোর কারণে ক্যান্সারটা হয় তাকে বলা হয় মিউটাজেন। আর এই মিউটাজেনগুলোকেই বলা হয়, মিউটাজেনিক পদার্থগুলোকে বলা হয় কার্সিনোজেনিক, মানে ক্যান্সার থেকে কার্সিনোজেনিক শব্দটা আসছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো যদি এইভাবে গুছিয়ে পড়ো তো তোমার জন্য এত প্রেশার হবে না। আচ্ছা, এখন আমরা চলে আসি যে কোষের মৃত্যু নিয়ে কথা বলি। আমরা এখন কি বলবো? কোষের মৃত্যু। হ্যাঁ, কোষের মৃত্যু দুই রকমভাবে হতে পারে। কয় রকমভাবে হতে পারে বলো তো? কোষের মৃত্যুটা দুই রকম হতে পারে। কোষের মৃত্যু খেয়াল করো, কোষের মৃত্যু কয় রকম হতে পারে? দুই রকম হতে পারে। একটা হচ্ছে নেক্রোসিস, একটাকে বলি আমরা কি? নেক্রোসিস।
নেক্রোসিস, এটাকে আমরা বলি নেক্রোসিস। আরেকটা আছে, আরেকটা 2 নম্বরে যদি আমি বলি, 2 নম্বর হচ্ছে অ্যাপোপ্টোসিস। খুবই গুরুত্বপূর্ণ, এখানে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছিল, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন এখান থেকে আসে, শুধু একবার না কয়েকবার এই জায়গায় টাচ করছে। তো একটা বলা হয় নেক্রোসিস, আরটাকে কি বলা হয় অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস, ঠিক আছে। এখন দেখো এই নেক্রোসিস কোনটা? নেক্রোসিস হচ্ছে যদি অস্বাভাবিক মৃত্যু হয়। অস্বাভাবিক মানে কি? মনে করো পুষ্টির অভাবে, খাদ্য নাই, তার কারণে নেক্রোসিস হতে পারে। এখন দেখো ওই যে অনেক সময় দেখো না, ওই ধরো মনে করো কোনো জায়গায় তোমার রক্তের মধ্যে রক্তনালীতে কোনো জায়গায় ব্লক হয়েছে, রক্তনালীতে ব্লক হয়েছে, রক্ত ওই দিক দিয়ে পাস করতে পারতেছে না। আচ্ছা, রক্ত যদি পাস করতে না পারে, ঠিকমতো যদি রক্ত না যায়, রক্তের সাথে খাদ্য উপাদানগুলো, পুষ্টি উপাদানগুলো কিন্তু এই জায়গায় যাবে না। তো এই জায়গায় একটা রক্তনালীতে একটা ব্লক হয়ে গেছে, এদিক দিয়ে কোনো একটা কারণে ফুলে গেছে বা রক্তনালীটা আটকে গেছে এখানে, তো এদিক দিয়ে রক্ত আসতেছে না। রক্ত আসতেছে মানে কি? পুষ্টি আসতেছে না। পুষ্টি আসতেছে না মানে কি? ওই পুষ্টি না আসার কারণে ওই পুষ্টির অভাবে ওই কোষগুলো মারা যেতে পারে। তো পুষ্টির অভাবে যদি মারা যায় কোষগুলো, সেটাকে আমরা নেক্রোসিস বলি। অথবা কোনো একটা বিষাক্ত পদার্থ পড়ছে হাতের মধ্যে, ওই তার কারণে কোষগুলো পচে গেছে বা মরে যাচ্ছে, পচে যাচ্ছে। কিন্তু অনেক সময় হসপিটালে গেলে দেখা যায় হাত পা পচা অনেক লোক বসে আছে বা বসে থাকে, চিকিৎসা করার টাকা নেই। তো এগুলোকে আমরা নেক্রোসিস, এক রকমের নেক্রোসিস বলতে পারি। তো আমরা সবাই সব কিছু না, আবার কিছু কিছু ক্ষেত্রে। তো 2টা কারণ হতে পারে, এক হচ্ছে পুষ্টির অভাবে, পুষ্টির অভাবে অথবা পুষ্টির অভাবে, একটা হচ্ছে কি পুষ্টির অভাবে অথবা বিষাক্ত রাসায়নিক পদার্থের উপস্থিতিতে, বিষাক্ত রাসায়নিক পদার্থের প্রভাবে, পুষ্টির অভাবে বিষাক্ত রাসায়নিক পদার্থের প্রভাবে। তো দেখো বিষাক্ত রাসায়নিক পদার্থের প্রভাবে, বিষাক্ত পদার্থের প্রভাবে, পদার্থের প্রভাবে, প্রভাবে কোষের মৃত্যু, মৃত্যু। এটা কিন্তু স্বাভাবিক মৃত্যু না, এটা তো অ্যাক্সিডেন্টাল, হয়তো বা পুষ্টির অভাব হয়েছে, অ্যাক্সিডেন্টালি কোনো কোষের প্রভাব হয়েছে কোনো একটা কারণে, বিষাক্ত পদার্থের প্রভাবে। তো পুষ্টির অভাবে বিষাক্ত পদার্থের প্রভাবে কি হইতে পারে? আমার যে যদি কোষের মৃত্যুটা হয়, হ্যাঁ, প্রভাবে কোষের মৃত্যু, তখন সেটাকে আমরা বলি নেক্রোসিস। একটু কষ্ট করে এটা মনে রাখতে হবে। দেখো যাই করো, এটা ভুলে গেলে কিন্তু হবে না। এগুলো মেডিকেল ভর্তি থেকে প্রশ্ন আসে এবং অন্যান্য ভার্সিটিতেও এখান থেকে প্রশ্ন আসে, কিন্তু আমরা এই একটা জায়গায় ভুলে যাই। এরে বাবা, এটা কেন মনে থাকবে না? নেক্রোসিসটা হবে নিউট্রিশনের অভাবে, নিউট্রিশনের অভাবে বা বিষাক্ত পদার্থের প্রভাবে। দেখো নেক্রোসিস হয় নিউট্রিশনের অভাবে। নিউট্রিশন মানে কি? পুষ্টি। ঠিক আছে, মনে থাকবে? এখন মনে থাকবে? এখন তো আশা করি ভুলবা না। অনেক স্টুডেন্ট ভুল করে এটা। নেক্রোসিস মানে অনেকগুলো পড়া একসাথে থাকে, তো তখন ভুলে ফেলো, তোমরা গুলাই ফেলো। তো নেক্রোসিস হবে নিউট্রিশনের অভাবে এবং বিষাক্ত পদার্থের প্রভাবে। এখন আমরা চলে আসি যে অ্যাপোপ্টোসিস কোনটা? অ্যাপোপ্টোসিস হচ্ছে কি? এটা স্বাভাবিক মৃত্যু, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। এটা আমাদের দেহের জিনগতভাবে হয়। আমাদের জিনগতভাবে আমাদের কিছু বৈশিষ্ট্য আছে না, ওই জিনগতভাবেই কোষগুলো আমাদের দেহে মারা যায়। দেখো লোহিত রক্তকণিকা 120 দিন পর লোহিত রক্তকণিকা মারা যায়, যদি আমার পৃথিবীর সব মানুষেরই তো হয়, এটাতে জেনেটিক্যালি হয়, স্বাভাবিক মৃত্যু। তাহলে জেনেটিক্যালি মানে জিন দ্বারা নিয়ন্ত্রিত, আমাদের জিনটাই নিয়ন্ত্রণ করে কোষগুলোকে মেরে ফেলতেছে, স্বাভাবিক। আমরা বলতে পারি জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। অ্যাপোপ্টোসিস কোনটা? অ্যাপোপ্টোসিস হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। এখন একটা কয়েকটা উদাহরণ দিই জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুর বলতে। একটা উদাহরণ তো দিয়েই ফেললাম যে লোহিত রক্তকণিকা বা অন্যান্য যে কোষগুলো আছে আমাদের রক্ত কোষগুলো, এক কথায় কি আমাদের দেহের রক্ত কোষগুলো আরও আছে। তোমাদেরকে বলতে পারি একটা উদাহরণ আমি দেখিয়ে ফেলছি এখানে, একটা উদাহরণ আমি উদাহরণগুলো তোমাদেরকে একটু করে দিয়ে দিই। একটা উদাহরণ, 1 নম্বর উদাহরণ হচ্ছে কি? 1 নম্বর উদাহরণ হচ্ছে যে রক্তকোষ, আমাদের দেহের কি, আমাদের দেহের রক্তকোষ, রক্তের মধ্যে যে কোষগুলো থাকে সেটা হইতে পারে লোহিত রক্তকণিকা বা অন্যান্য যে রক্তকোষগুলো থাকে, রক্তকোষ। তারপরে আরেকটা জিনিস খেয়াল করো, এটা যদি আমাদের পাকস্থলী হয়, একটু খেয়াল করো, ঠিক আছে? হ্যাঁ, আমাদের কি আমরা জানি না ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র থাকে, মানে এটা যদি পাকস্থলী হয়, আমি একটু সংক্ষেপে একটু দেখাচ্ছি জিনিসটা, পুরোটা তো আর এখন সম্ভব না বোঝানোর জন্য। এটা যদি পাকস্থলী হয়, এটা কি হবে? ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত মানে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এগুলো অনেকগুলো থাকে। এক কথায় আমি অন্ত্রের কথা বলি, অন্ত্র, এক কথায় কি অন্ত্র। তা পাকস্থলীর পরেই থাকে অন্ত্র, ক্ষুদ্রান্ত বৃহদান্ত এগুলো থাকে অন্ত্র। এখন কথা হচ্ছে আমরা যখন খাবার খাচ্ছি, আমরা যখন কি খাই, খাবার খাই,
ওই খাবারটা এদিক দিয়ে গিলার পরে এদিক দিয়ে খাবারটা নিচের দিকে আস্তে আস্তে নিচের দিকে করে নামে না, খাবারটা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে, তাই খাবারটা আস্তে আস্তে যত ভিতরে দেখ, এই যে খাবারের ঘষায়, যে খাবারের ঘষার কারণে এখানে আমাদের যে যে অন্ত্রটা আছে, অন্ত্রের ভিতরে কতগুলো কোষ থাকবে, অন্ত্রের ভিতরের আবরণ, যে অন্ত্রের যে ভিতরের আবরণ, এই কোষগুলোকে বলা হয়, অন্ত্রের ভিতরের দিকে কিছু কোষ থাকবে, এগুলোকে বলা হয় এপিথেলিয়াম কোষ। অন্ত্রের ভিতরের দিকে কিছু কোষ থাকবে, এগুলোকে কি বলা হয় বলো? এপিথেলিয়াম কোষ। তাহলে এই কোষগুলোকে বলা হয় এপিথেলিয়াম। এই কোষগুলিকে অন্ত্রের ভিতরের স্তরটাতে এটা যদি একটা নল হয়, নলটার ভিতরের দিকে যে কোষগুলো, তা দেখো অন্ত্রের ভিতরের দিকের কোষগুলো, এগুলোকে বলা হয় এপিথেলিয়াম কোষ। খেয়াল করো, এটাকে বলা হয় এপিথেলিয়াম কোষ। তো দেখো অন্ত্রের ভিতরের দিকের যে এপিথেলিয়াম কোষগুলো রয়েছে, ওই এপিথেলিয়াম কোষগুলো কি কিছুদিন পর এগুলো নষ্ট হয়, খাবারের ধাক্কায় ঘষায় এগুলো নষ্ট হয়, আবার নতুন করে তৈরি হয়। আবার খাওয়া বন্ধ করে দিও না, না স্যার বলছে এখানে খাবার খেলে এই কোষগুলো ঘষায় কী হয়ে যায়? মারা যায়। তাই অল্প অল্প করে খাবো, একটু একটু করে পানি খাবো, এই কাজটা করবো না। এখানে কোষগুলো মারা যায়, তাই বলে আমার কান্না করতে দরকার নাই। এই কোষগুলো মারা যাচ্ছে, আবার নতুন করে তৈরি হচ্ছে, মারা যাচ্ছে আবার তৈরি হচ্ছে, এটা নিয়ে দুঃখ করো না। তো যেটা বলতেছিলাম যে অন্ত্রের ভিতরের দিকের যে এপিথেলিয়াম যে লাইনটা আছে, এটাকে তোমাদের বলেছে এপিথেলিয়ামের লাইনিং। এক একটা কোষকে বলা হয় এপিথেলিয়াম কোষ, আর কোষগুলোর যে লাইনটা তৈরি হচ্ছে, যে লাইন, এটা হচ্ছে এপিথেলিয়ামের লাইনিং। অন্ত্রের ভিতরের দিকের কোষগুলোর নাম হচ্ছে এপিথেলিয়াম কোষ, আর এপিথেলিয়াম কোষের যে লাইনটা, সেই কোষগুলোর লাইনটাকে বলা হয় এপিথেলিয়ামের লাইনিং। তাহলে আমরা বলতে পারি এক তো রক্তকোষ তো মারা যাচ্ছে, এখানেও স্বাভাবিকভাবে কিছুদিন পর আমাদের এখানে অন্ত্রের অন্ত্রের কি বলতে পারি, অন্ত্রের কি এপিথেলিয়ামের লাইনিং, হ্যাঁ, অন্ত্রের এপিথেলিয়ামের লাইনিংয়ের কোষ, হ্যাঁ ঠিক আছে, কোষ, ঠিক আছে। এই জিনিসটা মনে থাকবে, অন্ত্রের এপিথেলিয়ামের লাইনিংয়ের কোষগুলো। এইটা তোমাদের মনে থাকবে কিনা আমাকে একটু করে বলো। অন্ত্রের এপিথেলিয়ামের কোষ মনে থাকবে কিনা? অন্ত্রের এপিথেলিয়াম লাইনিং, অথবা অন্ত্রের এপিথেলিয়াম লাইনিং, এভাবে বললেই ভালো। অন্ত্রের যে এপিথেলিয়ামের লাইনিংগুলো রয়েছে, অন্ত্রের যে এপিথেলিয়াম কোষ, এই কোষগুলোর যে লাইনিংটা, ওইগুলো মরে যায়, আবার নতুন করে তৈরি হয়। লোহিত রক্তকণিকা মরে যায়, 120 দিন পর আবার তৈরি হয়। এটা বুঝছো কিনা আমাকে একটু বলো। আমাকে একটু তাড়াতাড়ি বলো, বুঝছো কিনা? একটু তাড়াতাড়ি, উল্টাপাল্টা কমেন্ট করতে আসো। আহারে তোমাদের শুভ বুদ্ধি কখন উদয় হবে? বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো যে পাকস্থলীর পরের যে নালীটা এটা অন্ত্র হইতে পারে, ক্ষুদ্রান্ত বৃহৎ, তো এক কথায় অন্ত্র বলতে পারি। অন্ত্রের ভিতরের দিকের যে কোষগুলো রয়েছে, এটাকে বলা হয় ভিতরের অন্ত্রটা একটা নল, জাস্ট ভিতরের দিকে যে কোষগুলো এপিথেলিয়াম কোষ, এই এপিথেলিয়ামের যে লাইনটা দেখতেছি আমরা, এটাকে বলা হয় এপিথেলিয়াম লাইনিং। তাহলে প্রথম কথা হচ্ছে রক্তকোষগুলো 120 দিন পর আবার তৈরি হয়। আবার অন্ত্রের ভিতরে যে এপিথেলিয়ামের যে লাইনিংটা আছে, ওই লাইনিংগুলো আবার মরে যায়, আবার তৈরি হয়। আচ্ছা ঠিক আছে, আমরা বলতে পারি আর কি উদাহরণ দিতে পারি না? হ্যাঁ, আমরা যখন মায়ের পেটে ছিলাম, তখন কিন্তু আমাদের যে হাতের 5টা আঙুল দেখতেছো, হয়তো তোমরা ইতিমধ্যে জানো, এই 5টা আঙুল কিন্তু এক প্রকারের টিস্যু দিয়ে এগুলো আটকানো থাকে, জোড়া লাগানো থাকে। একবার চিন্তা করো, এগুলো যদি জোড়া লাগানো অবস্থায় যদি আমাদের জন্ম হইতো, আমরা কিছুই করতে পারতাম না, আটকে থাকতো। তো দেখো এই আঙুলগুলোর মাঝখানে এক প্রকারের টিস্যু দিয়ে আঙুলগুলো এইভাবে আটকে থাকতো। এটা কখন? এটা মৃত্যুর সময়, ঠিক আছে। সরি আই এম সরি, মানে গরমের মধ্যে পড়াচ্ছি তো, জন্মের আগে আর কি, জন্মের আগে, মৃত্যুর সময় না, এটা জন্মের আগে। তো আমরা যখন মায়ের পেটে যখন থাকি, ভ্রূণ অবস্থায়, এক কথায় কি, মায়ের পেটে থাকা মানে কি, ভ্রূণ অবস্থায় আমাদের হাতের আঙ্গুলগুলো, 5টা আঙ্গুল এক প্রকারের টিস্যু দিয়ে আটকানো থাকে। ওই টিস্যুগুলো কিন্তু মরে যায়। ওই টিস্যুগুলোর মধ্যে কি হয়? ওই টিস্যুগুলোর অ্যাপোপ্টোসিস হয়, জেনেটিক্যালি ওই কোষগুলো মৃত্যু হয়। জেনেটিক্যালি আমাদের হাতের আঙ্গুলের মাঝখানে যে কোষগুলো, এই কোষগুলোর জেনেটিক্যালি মৃত্যু হয়, যার কারণে আমাদের আঙ্গুলগুলো মৃত্যু, মানে জন্মের পরে কিন্তু আমরা কি দেখতে পারি? জন্মের পরে আমরা দেখতে পারি যে এগুলো আঙ্গুলগুলো পৃথক আছে। তো আমরা বলতে পারি যে ভ্রূণ অবস্থায় আমরা এটা লিখতে পারি যে ভ্রূণ অবস্থায় হাতের 5টি আঙুল যে টিস্যু দিয়ে যুক্ত থাকে,
ঠিক আছে, আমরা পারবো। ওই টিস্যুতে কী হবে, এই টিস্যুতে কী হবে, এই টিস্যুতে কী হবে, অ্যাপোপ্টোসিস হবে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা এখানে কী কী পাইলাম একটু বলি তো। আমরা এখানে কী কী পাইছি, আচ্ছা আমরা এখানে কী কী পাইছি, আমরা পাইছি যে এখানে একটু বলি রক্তকোষে হবে, তারপর এপিথেলিয়ামের লাইনিংয়ে হবে, তারপর যে টিস্যুটা আমাদের হাতের আঙুলগুলোকে আটকে রাখে ওইখানে হবে। ওইগুলোতে আপনি জেনেটিক্যালি মৃত্যু হবে, তখন আমাদের আঙুলগুলো পৃথক থাকবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা একটু শুনে রাখো। একটা কোষ আমাদের দেহে যতদিন বেঁচে থাকবে ততদিন আমার জন্য ক্ষতি হবে। স্যার এটা কী বললেন? হ্যাঁ, এটা তাই বলছি। একটা কোষ খেয়াল করো, একটা কোষ বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি হলে আমাদের জন্য ভালো। তবে একটা কোষ, এই ধরনের যে কোষগুলো, এই যে কোষগুলো যেগুলো দেখতেছো, এই কোষগুলো হয় নষ্ট হয়ে নতুন কোষ যদি তৈরি না হয়, একটা কোষ যতদিন ধরে আমাদের দেহে থাকবে ওইগুলো আমাদের জন্য ক্ষতি এবং ক্যান্সারের সম্ভাবনা থাকবে বেশি। এটা আমাদের জন্য কি ক্ষতি। তো এই একটা লাইন তোমরা একটু করে লিখে রাখবা যে কি বলছি আমি, যে একটা কোষ আমাদের দেহে, একটা কোষ যতদিন বাঁচবে তা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়, তা সহজেই ক্যান্সার করতে পারে। তাহলে একটা কোষ আমাদের দেহে যতদিন বাঁচবে, একটা কোষ হয় নষ্ট হয়ে যাবে অথবা একটা কোষ থেকে নতুন কোষ তৈরি হবে। কিন্তু একটি কোষ, একটু জেনে রাখো, একটি কোষ আমাদের দেহে যতদিন বাঁচে, যতদিন বাঁচে হ্যাঁ, ক্যান্সার সৃষ্টি হওয়ার সম্ভাবনা তত বাড়ে। ক্যান্সার সৃষ্টি হওয়ার সম্ভাবনা তত বাড়ে, তত বৃদ্ধি পায়। এখন একটা কথা বলতে পারি যে স্যার ক্যান্সার জিনিসটা কি? ক্যান্সার মানে হচ্ছে অনিয়ন্ত্রিত বিভাজন, অনিয়ন্ত্রিত মাইটোসিস, তাই না? এখন তোমাদেরকে একটা কথা আমি বলি, এটা একটু জেনে রাখবে। একটা কোষ যতদিন বাঁচবে সেখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা থাকবে, এটা একটু মনে রাখবা। তো আমি যেটা বলতে চাচ্ছি, ক্যান্সার সৃষ্টি হয়ে গেলা, আমরা একটা জিনিস তোমাদেরকে বলছিলাম যে গ্রোথ ফ্যাক্টর বলে একটা কথা আছে। কি কথা? যে ধরো একটা কোষ থেকে যখন দুইটা কোষ হবে, এগুলো কি পিচ্ছি দুইটা কোষ হবে না? পিচ্ছি দুইটা কোষ হবে। এই কোষগুলো আবার কেন তাড়াতাড়ি বিভাজিত হবে? ক্যান্সারে তো এটাই হয়। ক্যান্সারে বা টিউমারে কি হয়? ক্যান্সার বা টিউমারে এই জিনিসটা হয়। কি জিনিসটা হয়? যে একটা কোষ বিভাজিত হয়ে যখন দুইটা কোষ হবে, এই দুইটা কোষ আবার বিভাজিত হবে। এখন সাথে আবার বিভাজিত হবে, মানে কিছুদিনের মধ্যে আবার বিভাজিত হয়ে যাবে। এখন তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে না, স্যার একটা কোষ বিভাজিত হইলো তারপর আবার কেমনি বিভাজিত হয়? সে কি বৃদ্ধিপ্রাপ্ত হয় না? হ্যাঁ, বৃদ্ধিপ্রাপ্ত হয়। ওই বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জন্য যে গ্রোথ ফ্যাক্টরটা এই ক্যান্সার কোষ নিজে তৈরি করতে পারে। তো এই ক্যান্সার কোষগুলো নিজে কি তৈরি করে? গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। আর গ্রোথ ফ্যাক্টরের কারণে এরা অল্প দিনের মধ্যে কি হয়ে যায়? এই গ্রোথ ফ্যাক্টরের কারণে এরা অল্প দিনের মধ্যে বেড়ে যায়। এই গ্রোথ ফ্যাক্টরের কারণে নিজে কি তৈরি করে? গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। আর এই গ্রোথ ফ্যাক্টরের কারণে এরা অল্প দিনে বেড়ে যায়, আবার বিভাজিত হয়। আবার বিভাজিত হইলে দেখো, আমরা কি বলছিলাম, একটা সময় ধরে বৃদ্ধি হয় তারপরে বিভাজিত হয়। বৃদ্ধিটা অনেক সময় ধরে হয়, বিভাজনটা অল্প সময় ধরে হয়। কিন্তু ক্যান্সার কোষের ক্ষেত্রে যেটা হয়, এই ক্যান্সার কোষের ক্ষেত্রে বৃদ্ধিটা খুব তাড়াতাড়ি হয়, কারণ এরা কি গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। তো ওই গ্রোথ ফ্যাক্টরের কারণে কোষগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে যায়। আবার গ্রোথ ফ্যাক্টরের কারণে আবার কি হয়ে যায়, এরা নিজেদের মধ্যেই এরা নিজেরাই নিজেদের গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। তো গ্রোথ ফ্যাক্টর এমন একটা পদার্থ যে পদার্থের কারণে কোষগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে যায়, আবার এরা বিভাজিত হয়। তাহলে অল্প সময় এরা বৃদ্ধি পেয়ে আবার অল্প সময় আবার বিভাজিত হয়। আমরা কি বলতে পারি যে ক্যান্সার কোষগুলো নিজে গ্রোথ ফ্যাক্টর তৈরি করে তাড়াতাড়ি বিভাজিত হয়। তো আমরা এখানে বলতে পারি যে ক্যান্সার কোষগুলো নিজে গ্রোথ ফ্যাক্টর তৈরি করতে পারে। কোষগুলো নিজে গ্রোথ ফ্যাক্টর তৈরি করতে পারে। গ্রোথ ফ্যাক্টরের কারণে কোষগুলো বৃদ্ধি হয়ে আবার বিভক্ত হতে পারে আর তাড়াতাড়ি বিভাজিত হয়ে যায়। তো ক্যান্সার কোষগুলো, হ্যাঁ কি বলতে পারি, ক্যান্সার কোষগুলো নিজে গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, গ্রোথ ফ্যাক্টর একটা পদার্থ, তোমাদেরকে আগেও পড়াইছিলাম, রাসায়নিক পদার্থ, যার কারণে কোষটার গ্রোথ বাড়ে। গ্রোথ ফ্যাক্টরের কারণে একটা কোষের গ্রোথ হয়, মানে কি বৃদ্ধি হয়, কোষটা তাড়াতাড়ি আবার বিভাজিত হয়ে যায়। তো ক্যান্সার কোষগুলো নিজে গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। ঠিক আছে, আচ্ছা আমরা এই পর্যন্ত আশা করি আমাদের ক্লিয়ার। এখন তাহলে আমরা এই জায়গাতে একটা জিনিস বলে, একটা ছোট একটা টপিক বলে আমি আচ্ছা আমরা আরেকটু অল্প একটু করে আমরা এই ক্লাসটা আজকে শেষ করব। দেখো একটু খেয়াল করো, আমরা এখানে ক্যান্সার নিয়ে যেহেতু একটা কথা বলতেছি, তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, যেটা তোমরা যদি মেডিকেলে চান্স পাও, যদি ডাক্তার হও তাহলে এটা জানতে পারবা। যদি ক্যান্সারের হও, অনকোলজিস্ট হও, অনকোলজিস্ট মানে যিনি ক্যান্সার বিশেষজ্ঞ যদি হইতে পারে, তাহলে এরকম একটা জিনিস আমরা দেখবো
তো যে জায়গায় মনে করেন নির্দিষ্ট একটা টিস্যু, লাস্ট পয়েন্ট, এটা লাস্ট একটা টপিক, ধরো নির্দিষ্ট একটা টিস্যুতে ক্যান্সার হচ্ছে কি হচ্ছে না সেটা তুমি কীভাবে বের করবা? ওই নির্দিষ্ট টিস্যুর যে কোষের বিভাজন, মানে এখন এই মনে করো এটা একটা টিস্যু, ধরো তুমি তোমার রোগী থেকে তুমি একটা টিস্যু তুমি কেটে নিছো, তুমি পরীক্ষা করছো, সেটা কীভাবে, বা তুমি পরীক্ষা করে দেখছো যে এখানে এই একটা টিস্যুর মধ্যে কিছু কোষ আছে, কোষ 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 কোষ, হ্যাঁ। তো একটা কোষের মধ্যে অনেকগুলো কোষ আছে, একটা টিস্যুর মধ্যে, টিস্যু মানে কি, যেটা একটা টিস্যু, আর টিস্যু মানে কি, টিস্যুর মধ্যে কয়েকটা কোষ মিলে যেটা হয় সেটা টিস্যু। তো পুরাটা যদি একটা টিস্যু হয় তার ভিতরে এগুলো হচ্ছে একটা কোষ, ঠিক আছে। এখন এই পুরা টিস্যুটার মধ্যে মোট কোষ একটা থাকবে, এবং তার মধ্যে কিছু কোষ থাকবে মাইটোসিসরত অবস্থায়, কোষ মানে মাইটোসিস কোষ বিভাজন অবস্থায় কিছু কোষ থাকবে। তো কিছু কোষ থাকবে মাইটোসিস কোষ বিভাজন অবস্থায়, কিছু কোষ থাকবে হচ্ছে অবিভাজনরত অবস্থায়। তাহলে টিস্যুতে মোট কোষের পরিমাণ খেয়াল করো, এই একটা টিস্যু, এই টিস্যুতে একটা মোট একটা কোষ থাকবে। তো একটা যে কোনো টিস্যুতে মোট কোষের পরিমাণ, টিস্যুতে মোট কোষের সংখ্যা, পরিমাণ না বলি আমরা সংখ্যা বলি, টিস্যুতে মোট কোষের সংখ্যা আর হচ্ছে মাইটোসিসরত কোষ সংখ্যা। একটা টিস্যুতে মোট কোষের সংখ্যা, একটা টিস্যুর মধ্যে মোট যতগুলো কোষ আছে সেই সংখ্যাটা নিব, এবং ওই টিস্যুর মধ্যে কিছু কোষ আছে মাইটোসিসরত অবস্থায়, ধরো এই কোষগুলো মাইটোসিসরত অবস্থায়, এই কোষগুলো কি ধরো মাইটোসিসরত অবস্থায়। আমরা বলতে পারি যে মাইটোসিসরত কোষের সংখ্যা, মাইটোসিস হচ্ছে চলতেছে এরকম, তো মাইটোসিসরত কিসের সংখ্যা, কোষের সংখ্যা। তো এই সংখ্যাটা, এই যে ভাগফলটা আমরা পাবো সেটাকে বলবো আমরা ওই টিস্যুর এমআই, মাইটোটিক ইন্ডেক্স, এটাকে আমরা কি বলে থাকি, এমআই বলে থাকি। এই যে ভাগফলটা পাবো সেটাকে এমআই বলে থাকি, বা ইংলিশে বলা হয় মাইটোটিক ইন্ডেক্স। মাইটোটিক্স কি বলা হয়, মাইটোটিক ইন্ডেক্স বলা হয়, ঠিক আছে, মাইটোটিক ইন্ডেক্স বলা হয়। তাহলে ভালো করে খেয়াল করো, কোনো একটা টিস্যুর মধ্যে মাইটোসিসরত অবস্থায় যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোকে, মাইটোসিসরত কোষের সংখ্যাগুলোকে, মাইটোসিসরত কোষের সংখ্যাটাকে যদি আমরা যতগুলা কোষ আছে সব মোট কোষ দিয়ে ভাগ করি, মাইটোসিসরত কোষগুলোকে আমরা যদি মোট কোষ দিয়ে ভাগ করি, তখন যে ভাগফলটা বের হবে তখন ওইটাকে আমরা বলবো ওই টিস্যুর এমআই। ওই টিস্যুর এমআই মানে কি, মাইটোটিক ইন্ডেক্স। এখন এমআই এর মান, কোনো একটা টিস্যুর এমআই এর মান যদি খুব বেশি থাকে, এমআই এর মান বেশি থাকে মানে কি, মাইটোসিসরত কোষের সংখ্যাটা বেশি, কারণ এটা তো এর এই মানটা, উপরের মানটা যত বড় হবে এমআই এর মানটাও তত বড় হবে। এমআই এর মান বড় মানে হচ্ছে এখানে মাইটোসিসরত কোষের সংখ্যাটা বেশি। মাইটোসিসরত কোষের সংখ্যাটা বেশি হলে আমরা বুঝবো ওই জায়গায় টিউমার বা ক্যান্সার আছে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, এমআই এর মান থেকে আমরা ক্যান্সার শনাক্ত করতে পারি, এমআই এর মান থেকে ক্যান্সার শনাক্ত করা হয়, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের লাস্ট টপিক, এমআই এর মান থেকে কি তৈরি করা হয়, ক্যান্সার শনাক্ত করা হয়। আচ্ছা, তাহলে উচ্চ এমআই বলে দেয় যে দ্রুত বর্ধনশীল টিউমার। তাহলে উচ্চ এমআই আমরা কি বলতে পারি, এমআই এর মান যদি বেশি থাকে বুঝতে পারি ওই জায়গাতে টিউমার আছে। তো আমরা বলতে পারি, লাইনটাও লিখে দিই যে উচ্চ এমআই নির্দেশ করে বর্ধনশীল টিউমার, নির্দেশ করে বর্ধনশীল টিউমার। এমআই এর মানটা অনেক বেশি থাকলে বুঝবো এখানে কি টিউমার হচ্ছে। আচ্ছা, তো এই পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে তোমরা এই পর্যন্ত সুন্দর করে নোট করে এগুলা বারবার এগুলো পড়ে রিভাইজ দিয়ে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, এবং আশা করি যে রোজা রমজানের দিন তোমরা চেষ্টা করবে এই রোজার মধ্যে পড়াটাকে এগিয়ে ফেলার জন্য। আমি তোমাদেরকে আগে বলছিলাম যে আমার সবসময় রোজার মধ্যে পড়াটা বেশি হয়েছিল, কারণ ওই যে একটা কারণ হচ্ছে যে আল্লাহর একটা রহমত তো অবশ্যই আছে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে মনে করো যে ইফতারের পরে আমি আর সেহরি খাওয়ার আগে আর ঘুমাতাম না, এই সময়টা পড়ার লেখার চেষ্টা করতাম, তারপর সেহরিটি খেয়ে তারপর একদম ঘুমাতাম। তো তোমরাও চাইলে এই কাজটা করতে পারো। তো সবাই একটু পড়ালেখাটার প্রতি মনোযোগী হও, এবং সামনে তোমাদের একটা সুন্দর ভবিষ্যৎ আশা করি
দোয়া করি সবারই ভবিষ্যৎটা উজ্জ্বল হোক এবং এটা সম্ভব। চেষ্টা করে যাও, যত বাধা বা যত কিছুই থাকুক না কেন, আবার মনে চেষ্টা করে যাও, একদিনে সফল হবাই। বিশ্বাস করতে হবে তুমি পারবা এবং ওই অনুযায়ী চেষ্টাটাও করতে হবে। ঠিক আছে সবাই, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।